তো ঠিক আছে, আমরা একটা হোয়াইট বোর্ড শেয়ার করি। আপনারা কি আমার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি স্যার। এবং আমার ফেসটাও দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা, ক্যামেরাটা? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। আমরা আজকে 7 নাম্বার রুলসটা পড়বো। আমরা যে বইটা ফলো করি সেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইয়ের সাথে আমরা রুলস গুলো কিন্তু মিলাচ্ছি না, আমরা কোনো কোনো জিনিস বাদ দিচ্ছি, কোনো কোনো জিনিস অ্যাড করছি। বইয়ের যে 16.21 নাম্বার রুলসটা, 272 পেজ, সেটাকে আমরা আমাদের 7 নাম্বার হিসেবে গণ্য করছি, কারণ আমরা মাঝখানে 2-3টা রুলস মিলিয়ে আমরা একটা রুলস হিসেবে নিয়ে নিয়েছি। তো রুলসে বলা হয়েছে যে কোনো একটা সেন্টেন্সে যদি একাধিক ভার্ব একসঙ্গে আসে, তাহলে পরের ভার্বটার সাথে আগে টু ইউজ করতে হয়। এখন আমরা কি জানি ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয় আর টু যোগ করলে কি হয়? আপনারা সেমন্তী ম্যাডাম কি জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল এই ক্লাসটা কি নিয়েছেন? না স্যার, এখনো নেয়নি। এখনো নেয়নি। আচ্ছা, আমি একটা পোস্ট দিয়েছিলাম আজকে, এটা আমার গত বছরের মানে 2020-এর একটা পোস্ট ছিল, এটা আমার চোখে এসেছে 1 বছর রিভিউ। এই জন্য ওই পোস্টটা আমি কপি করে আজকে অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুম গ্রুপে দিয়েছি আর কি। আপনাদের গ্রুপে বোধহয় দিয়েছি, তাই না? চ্যাট গ্রুপে। তো সেখানে ইনফিনিটিভ পার্টিসিপল আমি হালকাভাবে ব্যাখ্যা করেছি, এখন আমি এটাতে ঢুকবো না, তাহলে অন্য টপিকে টাইম ওয়েস্ট হয়ে যাবে। শুধু এইটুকু বলি যে ইনফিনিটিভ হলে টু হয়, টু প্লাস ভার্ব। আই আস্কড হিম টু গো। আর যখন কোনো একটা ভার্বের পরে আইএনজি যোগ করা হয় তখন নাউন হয়ে যায়, তখন সেটা হয় জেরান্ড। আবার যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে অবস্থা বোঝায়, অ্যাডজেক্টিভ বোঝায়, তখন সেটা হয়ে যায় আবার পার্টিসিপল। তো এখন কোন কোন ভার্ব আছে যে যাদেরকে টু দিয়ে ইউজ করতে হয়, যেমন আই স হিম টু গো, আমি তাকে যেতে দেখেছি। আই স হিম টু গো, লিখি আমরা একটু, হ্যাঁ। আই স হিম টু গো, এখানে আমরা টু প্লাস গো ইউজ করেছি। এই বাক্যটাকে যদি আমরা লিখতাম আইএনজি দিয়ে, আই স হিম গোয়িং, এটাও কারেক্ট, দুইটাই কারেক্ট। এখন কারেক্ট হওয়ার পরেও কোনো কোনো ভার্ব আছে যেগুলা স্বভাবতই বলে না যে আমরা নত্য বিধান সত্য বিধান পড়েছি না, যে নিচের ইয়েগুলোর নিচের বর্ণ শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য ন হয়, দন্তন্য হয় না। চাণক্য মাণক্যগণ বাণিজ্য লবণ মন, বাণিজ্য মানে মূর্ধন্য ন কেন হলো, দন্তন্য হলো না কেন? তার কোনো গ্রামাটিক্যাল রুলস নাই, ব্যাখ্যা করা যায় না, এদেরকে বলা হয় স্বভাবতই বা নিত্য। ঠিক একই রকম ইংলিশেও কিছু ইয়ে আছে, নিপাত নিষিদ্ধ বলা যায় আর কি এটাকে। জেনারেলি তারা ওই ভার্বগুলো ওই ফর্মে যায়। যেমন কোন কোন ভার্ব আছে তারা টু এর সঙ্গে অ্যাড হতে পছন্দ করে, টু প্লাস ভার্ব এরকম হয়। আবার কোন কোন ভার্ব আছে তারা আইএনজি ফর্ম হতে পছন্দ করে, মানে ভার্ব প্লাস আইএনজি হতে পছন্দ করে। এবং এই রুলসটা কখন প্রযোজ্য জানেন? যখন একটা বাক্যে দুটো ভার্ব থাকবে। একটা হচ্ছে মেইন ভার্ব যা সাবজেক্টের পর থাকবে, আইটা তো সাবজেক্ট, এটা তো আমরা বুঝি, আই তো সাবজেক্ট, এটা তো আমরা সবাই বুঝি। এরপর একটা মেইন ভার্ব আছে যে এটা আমরা এই সাবজেক্টে যে কাজটা করেছে, সাবজেক্ট কি করেছে, দেখেছে। আমি দেখেছিলাম তাকে কি করতে, যেতে। তার মানে এই যে যেতে বললাম, যেতেটা কি, সেটা হচ্ছে সেকেন্ড সাবজেক্টের একটা অ্যাকশন, মোড অফ অ্যাকশন। সে কি করছিল, যাচ্ছিল। ওই যাওন্ত মানে চলন্ত অবস্থায় আমি তাকে দেখেছি। তাহলে এই যে সেকেন্ড ভার্বটা, চলন্ত অবস্থাটা, সেকেন্ড সাবজেক্টের যে ভার্বটা, সেটাকে দুইটা রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ এই রুলসটা হবে যখন আমার মেইন দুইটা ভার্ব থাকবে, দুইটা মেইন ভার্ব থাকবে, নট অক্সিলারি ভার্ব। হি ওয়াজ গোয়িং, যদি বলি যে হি ওয়াজ গোয়িং, এই ক্ষেত্রে কিন্তু এই রুলসটা প্রযোজ্য হলো না। এখানেও দুইটা ভার্ব আছে, ওয়াজ একটা অক্সিলারি ভার্ব আর গোয়িং একটা মেইন ভার্ব। এই রুলসটা কিন্তু এই রুলস এক না, এটা বাদ, এই রুলস নিয়ে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি মেইন ভার্বই থাকবে দুইটা, এখানে স একটা মেইন ভার্ব, গো আরেকটা মেইন ভার্ব। এরকম দুইটা মেইন ভার্ব যখন একটা বাক্যে থাকে, তখন আমরা কি করব, যে সেকেন্ড ভার্বটা
যদি সেকেন্ড ভার্বটার অবস্থা বোঝায় যে প্রথম ভার্বটা করেছে কি, দ্বিতীয় ভার্বটাকে একটা কিছু করতে দেখেছে, তখন এই সেকেন্ড ভার্বটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে আইএনজি হতে পারে, আরেকটা হচ্ছে কি টু প্লাস ভার্ব হতে পারে। এখন কোন কোন ভার্ব টু এর সঙ্গে বসতে পছন্দ করে আর কোন কোন ভার্ব টু ইউজ না করে আইএনজির সঙ্গে বসতে পছন্দ করে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এটা কোনো রুলস নাই। যেমন বাণিজ্য লবণমন কোন কোন শব্দের সাথে মূর্ধন্য ণ হয়েছে, এটা কোনো রুলস নাই, মুখস্থ করতে হয়েছে। তাহলে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ কিভাবে করব? মুখস্থ আমরা করবো, আমরা লিখবো যে ভার্ব গুলো। আপনাদের সবার কাছে কি বই আছে? সবার কাছে তো বোধহয় নাই। এমন কি কেউ আছেন যার কাছে বইটা নাই? স্যার আমার কাছে নাই স্যার। আচ্ছা, তাহলে 7-এর 1 যে ভার্ব গুলো লিখে দিই আমি, যে ভার্ব গুলো টু প্লাস ভার্ব হয়, আমরা কয়েকটা ভার্ব লিখি। অ্যাফোর্ড, এগ্রি। যেমন এই দিয়ে একটা উদাহরণ লিখি আমরা, আমি তাকে রাজি হতে বললাম, অনুরোধ করলাম। দুইটা ভার্ব লাগবে তাই না? আই রিকোয়েস্টেড। লেখেন আপনারা, এটা লেখেন। আই রিকোয়েস্টেড হিম। দুইটা ফর্ম হতে পারে কি, একটা হচ্ছে টু এগ্রি, অথবা কি হইতে পারে এগ্রিং। বলুন তো এখানে এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট? এটা এ, এটা বি, কোনটা কারেক্ট বলেন? স্যার এ কারেক্ট। এ কারেক্ট। কেন এ কারেক্ট? স্যার টু এগ্রি সাউন্ডটাই বেশি ভালো শোনাচ্ছে। ভালো বলেছেন, চমৎকার স্যার বলেছেন। স্বভাবত এখানে স্যার টু বসবে স্যার। রাইট, স্বভাবতই টু বসবে। মানে আমরা এখানে যে বলেই দিয়েছি টু, এখানে এখানে যেগুলা ওয়ার্ড লিখবো সেই সবগুলাই টু প্লাস ভার্ব হবে, নট ভার্ব প্লাস আইএনজি হবে না। আচ্ছা দেখুন, আমাদের পক্ষে তো হাজার হাজার ভার্ব মুখস্থ করা সম্ভব না, তাহলে উপায় কি, বিকল্প কি? বিকল্প নাই। বিকল্প হচ্ছে এইটাই, প্রচুর ইংলিশ প্র্যাকটিস করা, প্রচুর ইংলিশ মুভি সাবটাইটেল সহ দেখা, প্রচুর খেলার কমেন্ট্রি শোনা, প্রচুর ইংলিশ নিউজ পড়া, রুমমেটের সঙ্গে প্রচুর ইংলিশে কথাবার্তা বলা, কনভারসেশন করা। ঠিক আছে, যত বেশি আমরা ইংলিশ বলবো শুনবো, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে কি হয়ে যাব, হ্যাবিচুয়েটেড হয়ে যাব। এই যে উনি বললেন না যে এগ্রিং শব্দটা কেমন জানি লাগছে, কোথাও যেন শুনি নাই, শ্রুতির কটু মনে হচ্ছে। আর টু এগ্রি শব্দটা কেন যেন শুনতে ভালো শোনা যাচ্ছে। আসলে বলেন তো এই কথাটা উনি কেন বলেছেন? কারণ আমাদের ব্রেইন, যেটা আমরা ছোটবেলা থেকে বারবার শুনে আসছি, সেটাকেই সে ন্যাচারাল মনে করে। যেটা হঠাৎ করে আজকে নতুন শুনেছি সেটাকে সে অসামঞ্জস্যপূর্ণ বলে ধরে নেয়। ঠিক একই রকম যদি এমন হতো যে যারা ব্রিটিশ, যারা ভাষা আবিষ্কার করেছে, তারা যদি এমন হতো, তারা যদি এই এগ্রিংটাকেই, একটু একটা সেকেন্ড, জরুরি একটা ফোন ধরি। হ্যালো, ভালো আছেন? আমি একটু ক্লাসে ছিলাম, এই জন্য ফোন ধরতে পারি নাই। এখনো ক্লাসেই আছি। ভালো আছেন? একটু শর্ট করে বলে ফেলেন। হ্যাঁ, তুলছি তো, জানাইছেন আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, সমস্যা নেই। সমস্যা হলে তো আপনাকে জানাইতাম অবশ্যই। পারছি, এটা রবিবারে আসছিল, মঙ্গলবারে লাস্ট ডেট ছিল তো, 24 তারিখ, 21 তারিখ আসছিল। আমি মনে হয় 22 তারিখে ইয়া করেছি, 23 তারিখে চেক হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই ভালো আছে। তাই না? এরকমই দেখলাম নিউজে, এরকমই দেখলাম। কেমন দাম? কি
কি বলেন? এখন তো নিষেধাজ্ঞা চলতেছে না বোধহয়। ও, তারপরে ওই অবস্থা না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ কালকে কথা হবে না। ওকে, আসসালামু আলাইকুম। রিপোর্ট পাঠাইছি, এপিএর রিপোর্টও পাঠাইছি, এপিএর বইও পাঠাইছি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম সালাম। সরি, এটা অফিসিয়াল ফোন ধরতে হলো। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে উনি বললো যে এই টু এগ্রির কথাটা শুনতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে কথাটা মানে হচ্ছে কি আমাদের ব্রেন ছোটবেলা থেকে এটা শুনে অভ্যস্ত, মানে আসলেই টু এগ্রিটাই বেশি ব্যবহৃত হয়। তো এখন এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনারা, আপনাদের কাজ হচ্ছে আমি যে ওয়ার্ডগুলো লিখে দিব সেই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনারা একটা একটা করে সেন্টেন্স তৈরি করবেন। যে টু দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবেন, দেখবেন যে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। আচ্ছা, এগ্রি ছাড়া আরো কিছু ওয়ার্ড আছে। অ্যাপেয়ার, আস্ক, beg. I saw him to beg, not I saw him begging. Begin, continue, dare, decide, expect, fail, forget, happen, hate, hesitate, hesitate, hope. Hesitate অর্থ কি? Hesitate অর্থ কি কেউ বলেন? সংকোচ করা স্যার, সংকোচ, Right, সংকোচিত বোধ করা। right. দ্বিধাগ্রস্ত হওয়া বা সংকোচ বোধ করা। ইন্টেন্ট অর্থ কি? লার্ন, লাইক। ইন্টেন্ট অর্থ কেউ পারেন না? ভাইয়া ইংলিশটা বুঝি বাট এটার অ্যাকচুয়াল বাংলাটা মনে আসতেছে না। আগ্রহ টাইপের ইন্টেন্ট টু মানে আর কি। হ্যাঁ, রাইট মানে রাইট। প্রিটেন্ড আর ইন্টেন্ট, হ্যাঁ মানে অনেকটা প্রিটেন্ড মানে তো মানে ভান ভান করা, করা মানে তুলনা কি করা। আর হ্যাঁ ইন্টেন্ট মানে কিন্তু হচ্ছে মনে হওয়া, যে হ্যাঁ মনে হচ্ছে এরকম। মনে হচ্ছে। আই ওয়াজ ইন্টেন্ডেড টু ডু দিস এরকম। রাইট, হ্যাঁ এরকমই। আমি এটা করতে চেয়েছিলাম, চাওয়া বা আগ্রহ প্রকাশ করা, এরকম আর কি একটা কিছু। লাভ, অফার, প্রেফার, প্রমিস, প্রপোজ। প্রপোজ অর্থ প্রস্তাব দেওয়া, আর প্রমিস অর্থ প্রতিজ্ঞা করা, রিফিউজ অর্থ কি? ডিনাই করা, ডিনাই না, ডিনাই আর রিফিউজের মধ্যে পার্থক্য আছে। রিফিউজ অর্থ জন্য কি, বাংলাটা শুদ্ধ বাংলাটা মনে আসছে না আমারই। প্রত্যাখ্যান করা স্যার। প্রত্যাখ্যান করা, রাইট। আর ডিনাই অর্থ অস্বীকার করা বা অসম্মতি জ্ঞাপন করা। একটু পার্থক্য আছে না রিফিউজ আর ডিনাইয়ের মধ্যে? জি স্যার। আচ্ছা, রিগ্রেট অর্থ কি বলেন? এটা ইম্পর্টেন্ট। রিগ্রেট, পরিতাপ করা, দুঃখ করা। সিম, স্টার্ট, ওয়ান্ট মানে চাওয়া, উইশ, এগুলো। এগুলোর ক্ষেত্রে কি হয়, সবগুলোর আগে টু হয়, টু প্লাস ভার্ব। আচ্ছা, এবার আমরা সাথের দুই শিখবো, যেগুলোর পরে সাথের দুই, যেগুলোর সাথে আইএনজি যোগ হয়। যেসব ভার্ব এর সাথে বি প্লাস আইএনজি হয়, জেনারেলি
আচ্ছা, কি কি উদাহরণ আমরা লিখি? সবগুলো না লিখে ইম্পর্টেন্ট গুলো লিখি। অ্যাভয়েডিং, নট টু অ্যাভয়েড। ডিনাই একটু আগে বলছিলাম আমরা, রিফিউজ আর ডিনাই। এনজয়, ফিল, লাইক, ফিল লাইক, ফিনিশ, মাইন্ড, সাজেস্ট, ইটিসি। আচ্ছা, এটা আসলে মুখস্থ করার দরকার নাই, এটা আপনারা যেটা হ্যাবিচুয়েটেড ইংলিশ রিডিং করলে আপনাদের আস্তে আস্তে এটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন খুব বেশি ইম্পর্টেন্ট একটা রুলস করবো, এই রুলটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে সবসময় আসে। 8 নাম্বার, আমরা গতকালকে এই উড রেদার হ্যাড বেটার এটা পড়েছিলাম? না, পড়ি নাই। গতকালকে পড়েছিলাম আমরা নো সুনার আর ওই স্কার্সলি হোয়েন নো সুনার দেন, এটা পড়েছিলাম আমরা। হ্যাড বেটার এবং উড রেদার রেদার পড়িনি, তাই না? আচ্ছা, লেখেন কিছু ভার্বের পর টু থাকে না। বাংলায় অর্থ টু থাকলো, যেমন আমি তাকে যেতে দেখেছি, আই স হিম টু গো, তাই না? আই স হিম টু গো, ভালো কথা, বুঝলাম। কিন্তু এই যে যেতে, যেতে বলেছি, ফলে এই তে বলার কারণে টু এসেছে। দেখেন, যেতে, আমি তাকে যেতে দেখেছি, যেতে, যেতে মানে কি টু গো। এই তে দেওয়ার কারণেই কিন্তু আমার টুটা ইউজ করতে হয়েছে। সো কিছু কিছু ভার্ব আছে যেগুলো পরে বাংলা বাক্যে আমার মনে হয় নর্মালি টু, ন্যাচারালি টু আসার উচিত বা আসার কথা, কিন্তু প্রকৃতপক্ষে ইংলিশে টুটা আসবে না, টুটা উজ্জ্ব থাকবে। টু ইউজ করলে ভুল হয়ে যাবে, এটা ক্রিটিক্যাল। আগেরটা ছিল ক্রিটিক্যাল ছিল না, আগেরটা কেস সেন্সিটিভ ছিল না, আগেরটা ছিল কি কোনো কোনো ক্ষেত্রে আইএনজির জায়গায় টু দিলেও ভুল হতো না, বা টু এর জায়গায় আইএনজি দিলেও ভুল হতো না। কিন্তু এখানে এটা কেস সেন্সিটিভ, মানে এখানে টু ইউজ করাই যাবে না, ইউজ করলেই ভুল হয়ে যাবে। আমরা এরকম একটা উদাহরণ দেখি। দেখেন, কিছু কিছু verb or phrase এরপর টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব এর টু বাদ দিতে হয়। এই টুটা লেখেন, টু বাদ দিতে হয়, মানে টু বসানো যায় না। যেমন, যেমন মানে কি, কিছু কিছু ভার্বের যেমন, কি কি ভার্ব আছে, যেমন মেক, মেক মানে বানানো না, মেক মানে আমি বলছি উদাহরণ দিলেই বুঝে, মেক, লেট, নিড। মানে কাউকে দিয়ে করানো মনে হয় রাইট, কিছু। মেক বলতে কাউকে দিয়ে করানো, এই ওই ওই মেক, এটা আমি বলবো, উদাহরণটা দিব। মেক, ডিন, নিড, ডেয়ার। হাউ ডেয়ার ইউ টু গো, নো, এখানে টু হবে না, হাউ ডেয়ার ইউ গো, হাউ ডেয়ার ইউ ক্রাই। হ্যাড বেটার, উড রেদার, ইটিসি। আচ্ছা, এবার আমরা একটা একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল লিখলেই হবে। লেখেন, যদি বলেন তো আমি না, কাউকে বলেন বাচ্চাটাকে কাঁদিও না, ইংরেজি কি? Don't make the child cry. রাইট, দেখি, ডো নট মেক
the baby cry. মাঝখানে কি ছিল একটা উজ্জ হয়ে গেছে যেটা এই টু ছিল না একটা, ডু নট মেক দ্য বেবি টু ক্রাই, এই টুটা উজ্জ হয়ে গেছে। আচ্ছা এরকম আরেকটা এক্সাম্পল লিখি আমরা লেট দিয়ে, আই উইল let you to go if you, মুক্তিপণ ইংরেজি যেন কি? মুক্তিপণ ইংরেজি কি? আমি তো ভুলে গেলাম, খুব সুন্দর একটা ওয়ার্ড ছিল। জি ভাইয়া বুঝিনি। মুক্তিপণ ইংরেজি যেন কি? ডিমান্ড তো না 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 ডিমান্ড না, ডিমান্ড তো চাহিদা, একটা ইয়ে আছে। ransom, আবার বলেন, ransom, বুঝিনি। আচ্ছা ওটা না হলেও চলবে, এটু পর্যন্ত আমরা স্টপ করে দেই। তাহলে এখানে বলেন ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কোনটা? এই যে টু, এই টুটা হওয়ার কথা ছিল আমি তোমাকে যেতে দিব। বাংলায় কি বলছি দেখেন, আমি তোমাকে যেতে দেব, যেতে, আমি তোমাকে যেতে দিব। এই তে থাকার কারণে স্বভাবতই এখানে টু আসার কথা, কিন্তু এটা টু হবে না। কেন বলেন তো? কারণ আগে লেট আছে, এই জন্য লেট থাকার কারণে এই টুটা নাই হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? হ্যালো, আচ্ছা আরেকটা উদাহরণ লিখি। মনে করেন ডেয়ার দিয়ে করি, ডেয়ার। ডেয়ার অর্থ কি? সাহস করা। হাউ ডেয়ার ইউ স্পিক, হাউ ডেয়ার ইউ টেল এ লাই, তুমি কিভাবে সাহস করলে একটা মিথ্যা বলতে? এখানে এই যে একটা টু থাকার কথা ছিল, এই টুটা এখানে থাকবে না। এখানে একটা টু ছিল মাঝখানে, মনে মনে হাউ ডেয়ার ইউ টু টেল এ লাই, এই টুটা হবে না। আচ্ছা তারপর আরেকটা কিওয়ার্ড উদাহরণ দিতে পারি, হ্যাড বেটার। হ্যাড বেটার দিয়ে আমরা একটা উদাহরণ দিই, ঠিক আছে? হ্যাড বেটার মানের জন্য কি? কেউ কি বলতে পারেন হ্যাড বেটার মানে কি? ভাইয়া স্যার এক্স্যাক্টলি হ্যাড বেটার মানে বরং করব না। রাইট, বরং এটা ভালো ছিল, এটা করাই ভালো ছিল। যেমন আপনাকে যদি বলা হয় যে তোমার বিসিএস এর আগে ব্যাডমিন্টন না খেলে ভালো করে পড়ালেখা করা উচিত ছিল, বা পড়ালেখা করলেই ভালো হতো, তাহলে কি লেখা দরকার ছিল? ইউ হ্যাড বেটার টু স্টাডি, ইউ হ্যাড বেটার টু স্টাডি বিফোর দ্য বিসিএস এক্সাম, তাই না? এরকম হওয়া উচিত ছিল। আমি লিখি এটা, ইউ হ্যাড বেটার টু স্টাডি বিফোর দ্য বিসিএস এক্সাম। তোমার বরং বিসিএস পরীক্ষার আগে ভালো করে পড়ালেখা করলে ভালো ছিল, ভালো হতো। কিন্তু এখানে এই যে নর্মাল স্বভাবতই এই যে টুটা আসার কথা, সেই টুটা এখানে আসবে না। কেন? কারণ আগে হেড বেটার আছে। টুটা কেটে দেন, ক্রস করে ব্লক করে কালার পেন দিয়ে কেটে দেন। তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ হ্যাড বেটার স্টাডি বিফোর দ্য বিসিএস এক্সাম। হাউ ডিয়ার ইউ টেল এ লাই, টুটা বাদ। আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব। প্লিজ লেট মি এন্টার, আমাকে ঢুকতে দিন। নট প্লিজ লেট মি টু এন্টার। যদি আমরা লেট না দিয়ে এটা কি অ্যালাউ দিয়ে করতাম, তাহলে কি হইতো? প্লিজ, অ্যালাউ মি টু ডু দিস। রাইট, প্লিজ অ্যালাউ মি টু এন্টার। ঠিক সেম সেন্টেন্স যদি আমরা অ্যালাউ ইউজ না করে লেট ইউজ করি, প্লিজ লেট
মি এন্টার। দেখছেন কি মজা না? এটা ইংলিশের মজা এটা, তাই না? এই দুইটাকে পাশাপাশি লিখে রাখেন, স্টার, এখানে স্টার দিয়ে রাখেন, কিচ্ছু নাই, টু নাই, দুইটাই কারেক্ট, দুইটার সাথেই টিক চিহ্ন দিয়ে রাখেন, দুইটাই কারেক্ট। কারো কোনো প্রশ্ন আছে এই রুলসটা সম্পর্কে? এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রুলস, একটা পরীক্ষা এটা বেশি আসে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনার এই কজেটিভ ভার্ব নামটা শুনেছেন? পজিটিভ ভার্ব, পজিটিভ অর্থ কি? হ্যাঁ ভাই শুনছি কিন্তু ভুলে গেছি। ওটার জন্য, ইউএসই, কজ অর্থ কি? কারণ। আর এই কারণের জন্য। না, কজ থেকে এই যে ওয়ার্ড আছে পজিটিভ, মানে কি এমন একটা ভার্ব যেটা সে নিজে করে না কিন্তু করার কারণ হয়ে দাঁড়ায়, বুঝতে পেরেছেন? এমন একটা ভার্ব যেমন জাইমান অক্সিজেন, সে নিজে বিক্রিয়া করে না কিন্তু অন্যকে বিক্রিয়া করতে বাধ্য করে। এমন একটা ভার্ব যে নিজে করে না অন্যকে দিয়ে করায়, এটা কি বলা Insisted? হয়? হ্যাঁ, এটার উদাহরণ কি ইনসিস্ট করা এরকম না না কিছু না না, হবে? এরকম না। ওই যে করিয়ে নেওয়া, আপনি একটু আগে যেটা বলেছিলেন, মেক, মনে আছে? মেক লিখেছিলাম, মেক, লেট। এরকম মেক বা হ্যাভ বা লেট বা গেট দিয়ে আমরা কিছু বাক্য বাক্য তৈরি করি না? আই উইল গেট মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়ে নেব। কাটিয়ে নেওয়া, করায় নেওয়া, খাওয়ায় দেওয়া, এরকম কিছু ওয়ার্ড আছে, নিজে করা না কিন্তু স্যার মানে করানো। নিজে না করে অন্যের দিয়ে করিয়ে নেওয়া। রাইট, এটাই হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তাহলে আমরা পজিটিভ, স্যার বাংলাতে কি প্রযোজক কর্তা এরকম কিছু একটা? হ্যাঁ হ্যাঁ, এরকম এরকমই, প্রযোজক কর্তা ক্রিয়া, প্রযোজ্য ক্রিয়া, এরকম একটা। আচ্ছা, আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে শিখি। পজিটিভ ভার্বের কি কথা কি বলা হয়েছে, যেমন কিছু ওয়ার্ড আমরা শিখি। পজিটিভ ভার্ব কয়েকটা উদাহরণ আমরা দেখি, খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাভ, এক কথায় সবচেয়ে কমন একটা উদাহরণ মনে রাখবেন, আমার চুল কাটায় নেব, আমি আমার চুল কাটাইতে যাচ্ছি। আমরা বাংলা অনেকে বলি না, কোথায় যাও? সেলুনে। সেলুনে কি করবা? চুল কাটতে যাই। নট চুল কাটতে যাই। সেলুনে গিয়ে কি কেউ চুল কাটে? আমরা তো সেলুনে যাই চুল কাটায় আনার জন্য, কাটানোর জন্য, অন্যকে দিয়ে কাটানোর জন্য। তাহলে এই চুল কাটানোর শব্দটা যেই যেই ওয়ার্ড দিয়ে হয় সেই সবগুলাই কি পজিটিভ ভার্ব। যেমন আই ওয়ান্ট টু, I am going to salon to have my hair cut, to get my hair cut, to let my hair cut, এগুলো হচ্ছে কি have, get, let, এগুলো কি পজিটিভ ভার্ব। have, let, get, help, এরা হচ্ছে পজিটিভ ভার্ব। আচ্ছা, পজিটিভ ভার্বের ক্ষেত্রে কি 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 হয়? লিখি, এক নাম্বার উদাহরণটা লিখি। I am going to salon, I am going, সেলুন বাদ দিলাম, সেলুন অবজেক্ট কমায় ফেললাম। আই এম গোয়িং, কেন যাচ্ছি? টু হ্যাভ মাই হেয়ার কাট, এটা একটা এক্সাম্পল। এটার সেম এক্সাম্পল কি? আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাট, এটাও সঠিক। আচ্ছা, এখানে কিন্তু লেট এলাও হবে না, লেট হবে না, এখানে লেট দিলে কারেক্ট হবে না। লেটটা, লেট আর হ্যাভ বা গেট এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। লেট শব্দটা ব্যবহৃত হয় যখন অনুমতি প্রদানের একটা বিষয় থাকে, আর হ্যাভ বা গেট ব্যবহৃত হয় যখন কোনো কিছু করিয়ে নেওয়ার একটা বিষয় থাকে। আচ্ছা, তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতেছি বলেন তো? এই যে কাট, এই যে কাট,
এই কার্ডটা কি বলেন, এটা কোন কোন ফর্ম হয়েছে, ভার্বের V1 না V2 না V3? এটা স্যার V1, V2 and V3 ফর্ম। না, এটা কি, এই কার্ডটা কি? V3. V3, আর ইউ শিওর? Yep. আচ্ছা, তার মানে কি বোঝা গেল? ভাই শিওর না ভাই। টু হ্যাঁ। হবে কি ভাই? না, V2 হবে না, এটা আইদার V1 হবে অর V3 হবে। এখানে মনে রাখবেন আমরা V1, V2, V3, কাট এমন একটা শব্দ যার V2 ও কাট, কাট কাট কাট, পুট পুট পুট, এই শব্দগুলার V1, V2, V3 সবগুলা সেম। তাহলে এখানে কোন কাট ব্যবহৃত হয়েছে এটা আমার জানা দরকার না? এইখানে V3 হয়েছে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবেন, ব্র্যাকেটে লিখে রাখেন, আমার জায়গা নাই, পৃষ্ঠা শেষ হয়ে গেছে, আপনারা প্রতিটার লাস্টে ব্র্যাকেটে লিখে রাখেন V3। আচ্ছা, এখন যেহেতু এটা V3, এটা ক্লিয়ার হওয়ার জন্য এমন একটা ভার্ব ইউজ করা দরকার যেখানে V1 আর V3 এর রূপ আলাদা, এরকম একটা ওয়ার্ড আমরা লিখি। এরকম একটা সেন্টেন্স কেউ একজন মনে মনে বের করেন। কেউ একজন মনে মনে একটা উদাহরণ বের করেন। I want to have my clothes washed. এখানে ওয়াশটা কি? V3, ঠিক আছে? তাইলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এখানে লেট না, হ্যাভ এবং গেট থাকলে কি হয়? V3 ব্যবহৃত হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। আবার কোন কোন একটু আগে আমরা পড়েছি কি, মেক থাকলে কোন কোন পজিটিভ ভার্ব আছে, মেক কিন্তু পজিটিভ ভার্ব, মেক, লেট, হেল্প থাকলে কি ব্যবহৃত হয়? V1 ব্যবহৃত হয়। তাহলে আমরা রুলসটা হচ্ছে এটা, রুলসটা লেখেন এখন। হ্যাভ এন্ড হ্যাভ এন্ড গেট থাকলে V3 হয়। যেমন এটা আমরা একটু আগে লিখেছি, এই যে আই ওয়ান্ট টু হ্যাভ, এই হ্যাভ থাকার কারণে এটা V3 হয়েছে। আর আরেকটা কি, কি কি থাকলে আর কি কি পজিটিভ ভার্ব আছে? লেট, লেট, হেল্প, মেক। হোয়াই ডু ইউ মেক দ্য বয় ক্রাই? দেখেন, হোয়াই ডু ইউ মেক দ্য বয় ক্রাই, নট ক্রাইড। হেল্প, লেট, মেক থাকলে কি হয়? V1 হয়। যেমন একটা উদাহরণ লিখে রাখি, যেমন why do you make the boy cry? কেন তুমি বাচ্চাটাকে কাঁদাচ্ছ? why do you make the boy cry? কেন তুমি বাচ্চাটাকে কাঁদাচ্ছ? এখানে কিন্তু not make the boy cried, cried ও হয় নাই, আবার to cry ও হয় নাই। to হয় নাই কেন বলেন তো? এটা আগের রুলসে 7 নম্বর রুলসে আমরা পড়েছিলাম যে এই যে মেক থাকলে, মেক, লেট এগুলো থাকলে টু হয় না। আর 8 নম্বর রুলসে আমরা পড়লাম যে কোন কোন ক্ষেত্রে যেমন হ্যাভ এবং গেট থাকলে ভিপিপি হয়, V3 হয়। আর মেক, লেট, হেল্প থাকলে V1 হয়। এটা V1, ক্রায়ের নিচে ব্র্যাকেটে লিখে রাখেন V1। আপনারা কি বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার এটা ভালোভাবে বুঝি না, একবার একটু বুঝাই দিতে পারেন? মানে আমি বলেছি যে যদি এই যে লেট, হেল্প, মেক, আর আগে ছিল হ্যাভ, আরেকটা ছিল কি গেট, এই পাঁচটা হচ্ছে পজিটিভ ভার্ব সবচেয়ে ব্যবহৃত।
গেট এবং হ্যাভ থাকলে এই ওয়াশের পরে ইডি যোগ হয়েছে, ইডি ইডি কেন? এটা V3 বানানো হয়েছে। আর একই রকম সেন্টেন্স স্ট্রাকচার, একই সবকিছুই সেম, কিন্তু এই ভার্বটা হ্যাভ বা গেট না থেকে যদি লেট থাকে, হেল্প থাকে এবং মেক থাকে, তাহলে এখানে আবার এই যে লাস্ট ভার্বটা V3 না হয়ে V1 হবে। এটাই বলেছি। এখানে ব্যবহৃত হয়েছে V3 আর এখানে ব্যবহৃত হয়েছে V1, কিন্তু সেন্টেন্স কিন্তু একই রকমই ছিল। তারপরেও এখানে কেন V3 ব্যবহৃত হইলো আর কেন এখানে V1 ব্যবহৃত হইলো? কখন আমার V1 ব্যবহৃত হবে, কখন V3 ব্যবহৃত হবে, তাহলে জানতে হবে না আমার। আমি এটাই বলেছি, V1 কখন ব্যবহৃত হবে? যখন মেক থাকবে, যখন হেল্প থাকবে, যখন লেট থাকবে। আর V3 কখন ব্যবহৃত হবে? যখন হ্যাভ থাকবে, যখন গেট থাকবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে পজিটিভ ভার্বের রুল, মানে কোনো কিছু করিয়ে নেওয়ার যে কাজ, সরাসরি না করে অকর্মক ক্রিয়া আর কি, কোনো কিছু করিয়ে নেওয়ার যে কাজ বা পদ্ধতি, সেই সব বাক্যের ক্ষেত্রে আমার হ্যাভ হইতে পারে, গেট হইতে পারে, লেট হইতে পারে, হেল্প হইতে পারে, মেক হইতে পারে। কিন্তু হ্যাভ এবং গেট থাকলে ব্যবহৃত হবে আমার V3, হ্যাভ মাই হেয়ার কাটেড। মানে কাটেড বলতে কোনো শব্দ নাই, ধরে নিলাম কাটের পাস্ট পার্টিসিপল কাটেড, তাহলে আমার ব্যবহৃত হইতো কি? আই ওয়ান্ট টু হ্যাভ মাই হেয়ার কাটেড বা আই ওয়ান্ট টু গেট মাই হেয়ার কাটেড, এরকম হইতো আর কি। আচ্ছা, আর যদি আমার যেমন ওয়াশ দিয়ে বলি, আই ওয়ান্ট টু হ্যাভ মাই ক্লথস ওয়াশড, এখানে ইডি যোগ হয়েছে, কেন? V3 বানাইছে এই জন্য। আচ্ছা, আমরা পরেরটাতে চাই। পরের রুলসটা হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রেফারের রুলস। প্রেফার, আমরা কি জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী প্রেফারের পরে কি হয়? টু। টু। যেমন একটা বাক্য বলেন প্রেফার দিয়ে। আমি চলে যেতে পছন্দ করছি, আমার চলে যেতে ইচ্ছা হচ্ছে, আমি চলে যেতে পছন্দ করছি। আই প্রেফার টু গো, মানে কি? আমি বরং চলে যাই। আমরা বাংলায় বলি না আমি বরং চলে যাই, এটা ইংলিশ কি হবে? এই বরং, বরং এর কোনো ইংলিশ আছে? বরং এর কোনো ইংলিশ নাই। বরং হচ্ছে একটা মোড অফ ভার্ব, যেটা বোঝাচ্ছে কি যে বরং ইউজ করার মানে কি, যে আমার এটার চেয়ে এটা করা ভালো, আপেক্ষিক একটা কম্পারিজন যখন বোঝাবে তখনই আমার বরং শব্দটা বাংলায় ব্যবহৃত হয়। এখন এক এক ভাষার এক এক রকম আর্ট। বাংলা ভাষায় যেমন বরং দিয়ে একটা আর্ট বোঝানো হয়, ইংলিশে প্রেফার দিয়ে সেই আর্ট হিসেবে ইউজ করা হয় না। ইংলিশে একদম একটা পিওর একটা ওয়ার্ড ব্যবহৃত হয়, সেটার নাম কি? সে ওয়ার্ডটা কি? প্রেফার, একটা ভার্ব। প্রেফার অর্থ কি? অধিকতর পছন্দ করা। প্রেফার অর্থ কি? অধিকতর পছন্দ করা। এখন আমি বাংলায় বলতে পারি আমি থাকার চেয়ে যাওয়া অধিকতর পছন্দ করছি, এভাবে বলতে পারতাম, কোনো সমস্যা নাই। কিন্তু এটাই তো বাংলা ভাষার সৌন্দর্য, যে অধিকতর পছন্দ করা বলার দরকার নাই। আমি বরং জায়গা, এই যে আমি বললাম আমি বরং জায়গা, এই বরং শব্দটা কি? আমাকে অধিকতর পছন্দ করা বুঝিয়েছে, কম্পারিজন বুঝিয়েছে। থাকা আর চলে যাওয়া এই দুইটার মধ্যে কি তুলনা বুঝিয়েছে। তো এখন যখন আমি প্রেফার শব্দটা ইউজ করব, তখন আমরা একাধিকভাবে ব্যবহার করতে পারি। যেমন আগে লিখি আমরা, হ্যাঁ, আই প্রেফার টু গো, অর্থ কি? আমি বরং চলে যাই। তাহলে প্রেফারের সাথে সবসময় কি টু ইউজ হয়। তাহলে মনে রাখবেন রুল প্রথম, এটা হচ্ছে 9 নম্বর রুল। 9-এর 1 কি? 9-এর 1 আমরা শিখলাম প্রেফারের সাথে সবসময় টু, সবসময় টু ব্যবহৃত হয়। আচ্ছা, উদাহরণ এটাই আই প্রেফার টু গো। 9-এর 2 লেখেন, তুলনা বোঝাতে। তুলনা বোঝাতেও তুলনা বোঝাতেও প্রেফার প্লাস টু হয়, প্রেফার প্লাস টু হয়। এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই 9-এর 2টা। কেন? কারণ আমরা এখানে এসে ভুলটা করে ফেলি। আমরা মনে করি, যেমন আমি যদি বাংলায় বলি ইট ইজ বেটার দেন, কি যদি বলি
যে রামায়ণ ইজ বেটার দেন মহাভারত। তাহলে এখানে যখন আমরা কম্পারিজন করব তখনই আমার কি ব্যবহৃত হয় নরমালি? অধিকাংশ ক্ষেত্রে কম্পারিজন বা তুলনা বোঝাতে কি ব্যবহৃত হয় বলেন তো? দেন দেন ব্যবহৃত হয়। কিন্তু যখনই আমরা কম্পারিজন করব ঠিকই আছে, কিন্তু অনেক অনেক ভার্ব ইউজ না করে শুধু স্পেসিফিক একটা ভার্ব ইউজ করব, প্রেফার ভার্বটা ইউজ করব, পছন্দ করা ভার্বটা ইউজ করব, তখন কিন্তু আবার আমার এই দেন ইউজ না হলে টু ইউজ করতে হবে। একটা এক্সাম্পল লেখেন যে আমি অমুকের চেয়ে অমুক জিনিসটার চেয়ে বা অমুক জিনিসটা বেশি পছন্দ করি, বা অমুক কাজটার চেয়ে অমুক কাজটা বেশি পছন্দ করি, এরকম একটা উদাহরণ দেন দেখি। আমি চা থেকে কফি বেশি পছন্দ করি। ফাইন, এক্সেলেন্ট এক্সাম্পল। আই প্রেফার কফি। যেটা বেশি পছন্দ করে সেটাকে আগে লিখতে হয়, রিমেম্বার। এটা লিখবো না, লেখার কিছু নাই, বুঝে নিতে হবে। যেটা বেশি পছন্দ করি সে বাংলায় কি বলেছে, চা থেকে কফি, কিন্তু ইংলিশে যখন লিখবো যেহেতু কফি বেশি পছন্দ করে তাহলে কফিটাকে আগে লিখতে হবে। আই প্রেফার মানেই লাইক, পছন্দ করি। আই লাইক কফি। কি হওয়া উচিত, কমন সেন্সে কি হওয়া উচিত ছিল, দেন টি, তাই না? দেন দেন টি, তাই না? আই প্রেফার কফি দেন টি, এরকম হওয়ার কথা ছিল না নরমালি কমন সেন্সে বাংলায়? আমরা যদি আক্ষরিক অনুবাদ করি, আক্ষরিক অনুবাদ তো দুই প্রকার, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, হ্যাঁ, অপেক্ষাকৃত বললে আমরা দেন বুঝি। আই প্রেফার কফি দেন টি, কোনো সমস্যা তো নাই। সমস্যা কোথায়? সমস্যাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস অনুযায়ী প্রেফারের পর সবসময় টু হবে, নট দেন। তাহলে আমরা এখানে কি করব, লাল কালি দিয়ে এই দেনটাকে এখানে কি লিখে দিব, টু। এখন এটা কারেক্ট হয়েছে। আই প্রেফার কফি টু টি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? হ্যালো? নো, শুনতে একটু কিরকম লাগতেছে। না, কিছু লাগলে তবু কিছু করার নাই। আচ্ছা, ওকে, করার নাই, এটাই হাস্যকর। এটাই হাস্যকর, এটাই সায়েন্স। আচ্ছা, 9-3 লেখেন। প্রেফারের পর সরাসরি ভার্ব বসে না, কেন বলেন তো? স্যার প্রেফার নিজেই তো একটা ভার্ব। রাইট, দুইটা ভার্ব কখনোই পাশাপাশি বসে না। তাহলে দুইটা ভার্বকে পাশাপাশি বসাতে গেলে কি করতে হয়? আইদার আইএনজি অথবা টু। ভার্ব প্লাস আইএনজি দিয়ে জিরান করতে হয়, অর কি করতে হয় বলেন তো, টু প্লাস ভার্ব দিয়ে ইনফিনিটিভ। ইকুয়াল টু ইনফিনিটিভ করতে হয়। রাইট। এটা অ্যাকচুয়ালি প্রেফারের রুল না, এটা নরমালি ভার্বের রুল, রাইট ফর্ম অফ ভার্বের রুল। এটা একটা বেসিক রুলে চলে গেলাম আমরা, করতে হয়। আচ্ছা, ভালো কথা, এটাও শিখলাম। আরেকটা জিনিস শিখি আমরা, এটা এক্সাম্পল দরকার আছে, লিখি এটা একটা এক্সাম্পল দিই। যেমন আই প্রেফার টু গো, অর আই প্রেফার গোয়িং, দুটোই কারেক্ট। আই প্রেফার টু গো অর আই প্রেফার গোয়িং, দুটোই কারেক্ট। আই প্রেফার গো দিলেই ভুল। আচ্ছা, কিন্তু মেইন পয়েন্ট এটা না, আমার মেইন পয়েন্ট আমরা যে কারণে মূলত ভার্ব প্রেফারের পরে ভার্ব আনলাম, মেইন পয়েন্টটা যেটা 9.4, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, প্রেফারের পর দুইটা ভার্ব থাকলে কি করতে হয়? অর্থাৎ
অর্থাৎ দুটি কাজের মধ্যে একটি বেশি কি বলো রায়হান, দুটি কাজের মধ্যে একটি কি বেশি কি করে, ভাই এটা ভাই ভুলে গেছি ভাই, আমি বেশি বুঝছি পছন্দ না। করে। হাজর ব্যাপার, আমরা তো কথাই বলতেছি প্রেফার নিয়ে। দুইটা কাজের মধ্যে যখন একটা কাজ বেশি পছন্দ করে তখন কি ব্যবহৃত হয়? তখন কি হয়? দুটি ভার্ব এর সাথেই আইএনজি যুক্ত হয়। যেমন নসিমন প্রেফার ড্যান্সিং টু সিঙ্গিং, মানে কি? নসিমন গান গাওয়ার চেয়ে নাচা বেশি পছন্দ করে। নসিমন প্রেফার্স, দুইটা ভার্ব, বলেন কি হবে? নসিমন এটা add। নসিমন একটা মানুষের নাম। নসিমন প্রেফার্স ড্যান্সিং নাকি ড্যান্স? ড্যান্সিং এর কিছুক্ষণ আগেই তো পড়াইলাম। হ্যাঁ, টু কি সিঙ্গিং, তাহলে এটা ড্যান্স হবে না, এটা কি হবে? ড্যান্সিং। ভার্বের একটা ভার্বের পর আরেকটা ভার্ব হয় না, কি করতে হয়? আইএনজি যোগ করে জিরান বানাইতে হয়। নসিমন ড্যান্সিং পছন্দ করে কিসের চেয়ে? সিঙ্গিং এর চেয়ে। নসিমন গান গাওয়ার চেয়ে নাচা বেশি পছন্দ করে। ড্যান্সিং অর্থ কি? নাচ নাকি নাচা? বলেন, ড্যান্সিং অর্থ কি? নাচ নাকি নাচা? আচ্ছা, নাচা নাচা। নাচা, রাইট। ড্যান্স অর্থ নাচ, ভার্ব, কিন্তু ড্যান্সিং অর্থ হচ্ছে নাচা, মানে মানে একটা নাচের ভার্বকে, নাউনকে বোঝানো হচ্ছে আর কি। বেশি পছন্দ করে। নাচন বলে না, ওরে বুদর দেখে যা, নাকি ওরে বদর ফিরে চা, খোকার ফিরে চা, নাচন রাইট। দেখে যা, ওরে বুদর ফিরে চা, খোকার নাচন খোকার দেখে যা। নাচন দেখে যা। এই তো, খোকার ড্যান্সিং দেখে যা, নট খোকার ড্যান্স দেখে যা। ওই যে আমার খোকা কিন্তু ড্যান্স করতেছে, চিল্লাইতেছে, কিন্তু শুনছেন আপনারা? ও, আমি 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 বলতে চাচ্ছিলাম কে জানে আনমিউট রাখছে, পরে ভাবলাম যে না, না, আমারই আনমিউট, আমার স্যার খোকা নিজেই অনেক আনমিউট, চিল্লাইতেছে। স্যার নিজেই আনমিউট। বলতে বলতে মানে খোকন চিল্লাচ্ছে আর কি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা দুইটা কাজ যখন থাকবে, দুইটা কাজের মধ্যে একটা আরেকটার চেয়ে বেশি পছন্দ করি যখন থাকবে, তখন কি করতে হবে? দুইটার সাথেই কি আইএনজি যোগ করতে হবে। শহীদুল ভাই বলেন কি বুঝছেন আর কি বুঝেন না, এটা বলেন। দুইটার সাথে আইএনজি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনাকে একটা প্রশ্ন ধরি, আপনি নিজে বলবেন। বলেন, সে পড়ার চেয়ে ঘুমানো বেশি পছন্দ করে। ইংলিশ বলেন। হি প্রেফার রিডিং টু স্লিপিং। রাইট। উল্টা বলছেন, যেটা বেশি পছন্দ করে সেটা আগে থাকবে। বলেন এখন। জি স্যার, হি প্রেফার স্লিপিং টু রিডিং। রাইট, হি প্রেফারস স্লিপিং টু রিডিং। সে আলসা মানুষ তো, করে অলস মানুষ, সে বেশি একটা পড়তে পছন্দ করে না, সে খালি ঘুমাইতে পছন্দ করে, রায়হানের মতো। তাহলে লিখি, এটাও লিখে ফেলি। হি না, এবার রায়হান রে বোঝামু। বলেন, রায়হান প্রেফারস স্লিপিং। সেমন্তি আপু কি কষ্ট করে এসেছেন নাকি? ঠিক আছে, রায়হান প্রেফার স্লিপিং টু স্টাডিং। ওকে, ফাইন। আমরা পরেরটাতে যাই। কত বাজে? 11:15। আচ্ছা, ভাই বলেছে আজকে মনে হচ্ছে সময় যাচ্ছে না, কেন? মানে মনে হচ্ছে কি অনেক পড়ায় ফেলছেন বা এরকম কেমন জানি একটু মনে হচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, সময় না গেলেই তো ভালো, অধ্যায় শেষ করতে পারবো তাড়াতাড়ি। হ্যাঁ,
স্যার আমি কিন্তু রায়হান ভাইয়ের টোটালি উল্টাটা, আজকে আমি ক্লাসটা অস্বাভাবিক ভালো এনজয় করছি। তাই কে বলছে এটা? ভ্যাগাবন্ড ভেগাবন জাহিদ। ভাই, ভেগাবন ভাই। ভাই ভ্যাগামন্ডের না ভাই, ভ্যাগামন্ড জাহিদ আমি নামটাই কিন্তু ভালো এটা ছিল। বলি নাই ভাই আমি এনজয় করতেছি না, বাট আমার মনে হচ্ছে যে অনেক কিছু পড়ে ফেলছি আমরা, এরকম মনে হচ্ছে আর কি। মানে মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমারও মনে হচ্ছিল বিজ্ঞান ক্লাসটা মনে শুনে। হচ্ছে কি যে হয়তো 12টা বেজে গেছে, আমার মনে হচ্ছে যেটা এরকম মনে হইলো, বাট না, তা না। বাট ক্লাসটা অবভিয়াসলি এনজয়েবল। আচ্ছা, এটা কারণ স্যারের ক্লাস হতে পারে। মানে হলে গিয়ে সেখানে মানে এনজয় জিনিসটা থাকবে, কারণ স্যার অনেক ফানি ফানি এক্সাম্পল দেয়। আহ, তারপরে মানে মোট কথা হলো গিয়ে খুব ফ্লেক্সিবল আর কি। মানে এরকম না যে একদম কড়া বা গোমোট বা এরকম টাইপের কিছু না, মানে একদম খুব ফ্লেক্সিবল, মানে আমাদের সাথে খুব হ্যাঁ, জাস্ট আলোচনা, একদম গল্প করছি এরকম। আলোচনা। সো আনন্দের ক্লাসটা সাথে খুব পাঠদান। ভালো লাগে আর কি, হ্যাঁ আনন্দের সাথে আর কি, যেটাকে বলে। আর রায়হানের আরেকটা কারণ হতে পারে কি, রায়হান তো অনেকক্ষণ ধরে আমার সাথে পড়তেছো না, মানে তুমি কিন্তু অলরেডি 2 ঘন্টা ম্যাথ পড়ে আসছো, ম্যাথ না বিজ্ঞান পড়ে আসছো, যার কারণে মনে হচ্ছে দীর্ঘ সময় একসাথে আমরা একসাথে আছি এই জন্য। এরকম হইতে পারে ভাই। এটা একটা হ্যাবিচুয়াল, বড় কারণ। সেটাই মূল কারণ স্যার। হুম। আচ্ছা, আমরা পরের রুলসটাতে যাই। যেমন কোন দুইটা ক্লজ, একটা বাক্য যদি দুইটা ক্লজ দিয়ে যুক্ত থাকে এবং এই দুইটা ক্লজের, ক্লজ তো বুঝেন বাক্যাংশ, দুইটা ক্লজের মাঝখানে যদি দ্যাট থাকে, দ্যাট, যেন, দ্যাট অর্থ কি? সেই দ্যাট না, বলো না দ্যাট অর্থ সেই, দ্যাট বুক, নট দ্যাট, নট দিস দ্যাট। আমি এই দ্যাটের কথা বলছি না, আমি কোন দ্যাটের কথা বলছি? সে বলল যে, হি সেড দ্যাট হি ইজ এ ফুল, সে বলল যে সে বোকা। এই দ্যাট, এই যে বলল যে, এই যে দ্যাট, এই দ্যাট দিয়ে যখন দুইটা বাক্য সংযুক্ত থাকবে, তখন পরের বাক্যটা, দ্যাটটা, ওই যে টু আসার কথা না, কমন সেন্স অনুযায়ী টু আসার কথা, সেই টুটা থাকবে না, পরের ক্লজের ভার্বটা বেস ফর্ম বসবে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আগে লিখি, রুলসটা লিখি। দ্যাট দিয়ে দুটি ক্লজ কে সংযুক্ত করে যদি একটি বাক্য তৈরি করা হয়, তবে পরের ক্লজের, আপনি কি লিখতেছেন? জি স্যার, লিখতেছি। তবে পরের ক্লজের ভার্ব V1 হয়। V1 মানে কি? মেইন ফর্ম বা বেস ফর্ম। আচ্ছা, যেমন একটা উদাহরণ লিখি। একটা এক্সাম্পল লিখি। রায়হান অনুরোধ করলো যে, রায়হান রিকোয়েস্টেড দ্যাট রায়হান অনুরোধ করলো যে, কি হতে পারে একটা ফাঁকিবাজি? রায়হান বললো যে আজকের ক্লাস পোস্টপোন থাক। পোস্টপোন মানে জানি কি? স্থগিত। না, আজকের ইউজ করবো না, অন্য একটা কিছু বলি। রায়হান রিকোয়েস্ট করেছিল যে, রায়হান অনুরোধ করেছিল যে, ভাই অন্য কিছু বানান। কঠিন একটা রিকোয়েস্টে ফলাই দিল, মানে রায়হান রে পচানো কঠিন হয়ে যাচ্ছে এখন। দাঁড়াও। রায়হান অনুরোধ করেছিল যে
রায়হান লিখি নাই, রায়হান নামটা লিখতে ভুলে গেছি। রায়হান সাবজেক্টটা কি? ভাই আপনি আমারে পচাইতেছেন কেন ভাই? আমি বুঝলাম না। তুমি আমার কাছের লোক তো, তোমার পছন্দের মজা লাগে। রাহান ব্রো, ডোন্ট বি সিরিয়াস, ঠিক আছে? আমরা জাস্ট আপনাকে এই তো আসসালামু আলাইকুম স্যার। ভাই সালাম, কে বলছেন? তাসনিম বল। মাত্র জয়েন করলেন? আ- জি স্যার। আজকে কি আপু পড়াই? ও আপু আচ্ছা। ঘুম দিছিল। না, নবাব স্যারের ক্লাস চলছিল। না, মাত্র শেষ হলো নবাব স্যারের। আপনার মতো আপনি তো স্কুলে এসে ঘুমায়া যান। এই যে তাহসিন তাহাত আপু কিন্তু আমার সাথে একমত, উনি কিন্তু বুঝতেছে অ্যাকচুয়ালি। তুমি যে ফাইলবাজি চিন্তা করো, রায়হান যে ফাইলবাজি চিন্তা করো, এটা তাহসিন আপু জানে। তাহলে তাহসিন আপুকে এই ইংরেজিটা করতে বলেন ভাই। স্যার উনি না, বলছিল তাহসিন যে আপু উনার মাত্র বাড়ি আসছে। নওগাঁ, এটা না বলার জন্য এইটা লেখেন আজকে। বলো, একটা রিকোয়েস্ট দিয়ে একটা বাক্য, বাংলা বাক্য বলো, পরে আমি ইংরেজি বানাই। কি রিকোয়েস্ট করেছিল? রিকোয়েস্ট করেছিল যে অন্য সামথিং একটা কিছু করতে হবে বা করলে ভালো হয়, এরকম একটা কিছু অনুরোধ। মনে পড়তেছে গিভ আপ, মনে পড়তেছে, কিন্তু গিভ আপ তো ফ্রেজ ওয়ার্ড হয়ে যায়, এই জন্য গিভ আপ ইউজ করা যাচ্ছে না। অন্য একটা ওয়ার্ড ইউজ করতে হবে, ভার্ব, যেটা একদম ফ্রেজ ভার্ব না, একদম সিম্পলি একা একটা ভার্ব, এরকম একটা ওয়ার্ড লাগবে। আমি মাত্র আসছি, কোশ্চেনটা একটু আবার বলেন। কোশ্চেনটা হচ্ছে যে যখন দ্যাট দিয়ে দুইটা ক্লজকে সংযুক্ত করব এবং একটা দ্যাটের পরে আরেকটা দ্যাট থাকবে। রায়হান রিকোয়েস্ট করলো যে আজকের পড়া বাদ। এই যে রিকোয়েস্ট করলো যে মানে দ্যাট, এই দ্যাটের পরে আরেকটা ওয়ার্ড আছে না, আজকের পড়া বাদ। তো এই যে আগের ক্লজটা আমি লিখেছি, রায়হান রিকোয়েস্টেড দ্যাট, রায়হান অনুরোধ করেছিল যে, পাস্ট টেন্স কিন্তু খেয়াল করেন, রায়হান অনুরোধ করেছিল যে, এরপরে খুঁজে পাচ্ছি না, কি হবে বলেন? কি করার জন্য? টুডেস ক্লাস ইজ মিটিং এ যেতে চাই এইরকম। টুডে না, পাস্ট টেন্স খেয়াল করেন। রিকোয়েস্টেড এই শব্দগুলা এই দ্যাট দিয়া সবসময় পাস্ট ও অনলি। সরি ভাই, বুঝছি। স্যার, সে রায়হান রিকোয়েস্ট করেছিল সে মিটিং এ যেতে চায়। আচ্ছা, ওকে, দ্যাট হি ওয়ান্ট টু। হি ওয়ান্টেড হবে না ভাইয়া? না, এটাই বলছি আমরা, এটাই রুলস, এটাই গ্রামারের বিশেষ রুল। রিকোয়েস্টেড দ্যাট হি ওয়ান্ট টু জয়েন মিটিং। ভাই এটা কি ন্যারেশনের কোনো নিয়ম? যেমন আমরা অনেকটা ইয়া narration করতাম তো যে মিলে যাচ্ছে। ডেট বা হ্যাঁ, কিছুর বুঝতে পরে পারছি। দ্যাট, ওটার অনেকটা, করে করার পর তারপর ওখানে একটা হ্যাঁ, নারেশনের নিয়মের সাথে মিলে যাচ্ছে অনেকটা। ন্যারেশনের নিয়ম অনুযায়ী কি ছিল বলতো? ন্যারেশনের নিয়ম অনুযায়ী আগের ক্লজটা পাস্ট টেন্স থাকলে এবং দ্যাট দিয়া কমা দিয়ে সংযুক্ত থাকলে ওটার লাগে পরেরটাও পাস্ট টেন্সই হবে। মনে করো ন্যারেশনের নিয়মটা মনে করো। ন্যারেশনের নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ছিল? রায়হান রিকোয়েস্টেড দ্যাট, রিকোয়েস্ট না হয়ে যদি এখানে পাস্ট টোল্ড হইতো, পারফেক্ট। হ্যাঁ টোল্ড যদি হইতো তাহলে কি হতো? রায়হান টোল্ড দ্যাট হি ওয়ান্টেড টু জয়েন দ্য মিটিং, তাই না? তাই কিনা বলো? ন্যারেশনটা পড়লে আরেকটু ইজি, একদম ক্লিয়ার হয়ে যেত তোমাদের। ন্যারেশন অনুযায়ী কি বলতো? বাট ভাই আমরা না শুনছি ভাই পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট এরকম কিছু না? না, ওইটা তো পারফেক্ট ইয়ার রুলস, পাস্ট পারফেক্ট টেন্সের রুলস, সেটা না। নরমাল ন্যারেশনের নিয়ম অনুযায়ী কি, রায়হান অনুরোধ করেছিল যে সে ক্লাসে জয়েন করতে চেয়েছিল, এটা ন্যারেশনের রুল। ওয়ান্টেড। হ্যাঁ, ওয়ান্টেড হইতো। নরমাল ন্যারেশনের রুলস অনুযায়ী কি হওয়া উচিত ছিল? আমি কালারটা চেঞ্জ করি। বাট রায়হান told that he wanted to join the meeting. তার মানে নরমাল নিয়মে আমাদের
এই আগের ফর্মটা পাস্ট ফর্ম হইলে পরেরটাও পাস্ট ইনডিফিনিটিভ হওয়ার কথা। শোনো রায়হান, যেটা বলছো, রায়হান শুনতে পাচ্ছ? তুমি যেটা বলেছো যে আগেরটা পাস্ট ইনডিফিনিট হইলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে, এটা কখন? যখন রায়হান কোন একটা পাস্ট টেন্সে এই উদ্ধরণ চিহ্নের ভিতরেও সে পাস্ট টেন্সের একটা কথা বলে, তো এরকম যদি আচ্ছা আচ্ছা রায়হান টোল্ড আই ওয়ান্টেড টু জয়েন এ ক্লাস, নট আই ওয়ান্ট টু জয়েন এ ক্লাস, তাইলে হয়তো রায়হান টোল্ড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড টু জয়েন দ্যাট মিটিং। কিন্তু যদি এমন হইতো রায়হান টোল্ড আই ওয়ান্ট টু জয়েন দ্য ক্লাস, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে করি তাহলে কি হবে? রায়হান টোল্ড দ্যাট হি ওয়ান্টেড টু জয়েন দ্য মিটিং। টোল্ড যখন থাকবে তখন আমি ওয়ান্টেড ইউজ করতে পারবো, নো প্রবলেম। বাট যখন আমি এই রিকোয়েস্টেড ইউজ করব, রিকোয়েস্ট ভার্বটা ইউজ করব, তখন আমাকে নরমালি ওয়ান্টেড না হয়ে কি হবে? ভার্বের বেস ফর্ম ওয়ান্ট, ব্র্যাকেটে লিখে রাখেন V1 ব্যবহৃত হবে। এইরকম যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো আমরা শিখে রাখি। হ্যাঁ, দ্যাট দিয়া একজন মিউট করেন না, একটু মিউট করেন। আমি বলতে চাচ্ছি এটাই, দ্যাট দিয়া যদি দুইটা ক্লজ থাকে, এর আগে যদি কিছু কিছু ভার্ব থাকে, যেমন রিকোয়েস্টেড, এরকম আরো কি কি ভার্ব আছে এটা আমরা একটু জানতে হবে, তাই না? দেখেন এরকম এরকম অন্যান্য ভার্ব, এরকম অন্যান্য ভার্ব। আচ্ছা, রুলসটা বুঝেন না এমন কি কেউ আছেন? স্যার আমি তো একটা সুন্দর হচ্ছে মানে সেন্টেন্স পাইছি বুঝছেন বাংলাতে, সেটা হচ্ছে রায়হান অনুরোধ করলো যে তাহসিনা আপুর জন্য অপেক্ষা করা হোক। নাইস। রায়হান রিকোয়েস্টেড দ্যাট উই শুড ওয়েট ফর তাহসিনা আপু। রিকোয়েস্ট ছাড়া আর কি কি হতে পারে? প্রপোজ, বাট আই নেভার ডু দ্যাট। তাই নাকি? প্রপোজ, আর কি আছে? ইনসিস্ট, ইনসিস্ট বুঝেন? ইনসিস্ট অর্থ কি? জোর দেওয়া। রাইট, জোর দিয়ে বলা, পিরাপিরি করা। ইনসিস্ট জোর দেওয়া না, এমফাসিস অর্থ জোর দেওয়া। ইনসিস্ট আর এমফাসিসের মধ্যে পার্থক্য কি? কাউকে জরুরি ভাবে রিকোয়েস্ট করা, মানে বারবার রিকোয়েস্ট করা, এটা হচ্ছে ইনসিস্ট। আর এমফাসাইজ মানে গুরুত্ব দিয়ে বলা, জোর দিয়ে বলা। প্রপোজ, ইনসিস্ট, তারপর আর কি হতে পারে? রিকমেন্ড, এগুলো তো সব পাস্ট টেন্স। ইনসিস্টেড, রিকমেন্ডেড, নিডেড, অ্যাডভাইসড, অনুজ্ঞা। ইম্পারেটিভ সেন্টেন্স বোঝেন না আপনারা? অনুজ্ঞা, এই সবগুলো অনুজ্ঞা। না, অ্যাডভাইসড তো ভার্ব, ভার্ব হলে তো সি হয় না, এস হয়। অ্যাডভাইসড, আর কি হইতে পারে? সাজেশন, সাজেস্টেড, সাজেস্টেড, ইনসিস্টেড, রিকোয়ার্ড, নিডেড, রিকোয়ার্ড, রিকোয়ার্ড, নিডেড, রিকোয়েস্টেড তো আগেই লিখেছি, উদাহরণ দিয়েছি। এগুলো ইম্পর্টেন্ট। এইসব ভার্বের পর দ্যাট হলে, দ্যাট থাকলে তারপরের ভার্ব, তারপরে যদি আরেকটা ভার্ব হয়, তারপরের ভার্ব বেস ফর্মে হয়। বেস ফর্ম মানে কি? V1 হয়। ওয়াং ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি V1, V2, V3, আপনি তো ইংলিশ অনার্স করেছেন, সবই বোঝার কথা, কিন্তু এই যে জি, V1 স্যার। টা একটু আমি ব্যতিক্রম ভাবে বলছি আর কি। যেমন আমরা V1 মানে ভার্বের বেস ফর্ম বোঝাচ্ছি, V2 মানে পাস্ট ফর্ম বোঝাচ্ছি, V3 মানে পাস্ট পার্টিসিপল বোঝাচ্ছি। জি, স্যার। সিম্পল, একদম ইজি জিনিস।
আপনি কি ক্লাসটা এনজয় করছেন বাবু? সবকিছু কোনো প্রবলেম নেই তো? জি না স্যার এনজয় করছি একদম কিছুই বলছেন না, একদম সাইলেন্ট হয়ে আছেন, এই জন্য জিজ্ঞেস করছি। না স্যার আমি আছি ওকে, আরেকটা রুলস আমরা পড়ি। কিন্তু ভাই এখানে কিন্তু আমরা সাধারণতই কিন্তু পাস্ট টেন্সই বসাইতাম, এটা যে কেউ মানে সাধারণ ভাবেই হ্যাঁ, সাধারণভাবে past রিকোয়েস্টেড, tense বসানো উচিত, কিন্তু হ্যাঁ এই ইজিলি ভার্ব কিন্তু গুলো থাকলে হয়তো আসলে মানে আরো এই কয়েকটা রুলসটা না উদাহরণ দিই। জানলে ম্যাক্সিমাম ভুল করবে। হ্যাঁ, আরো কয়েকটা উদাহরণ দেই। দ্য ডক্টর suggested that রায়হানের ওজন কমাইতে হবে না ওজন বাড়াইতে হবে? রায়হান বাড়ানো ইংরেজি কি? গেইন ওয়েট ইনক্রিজ বা গেইন। তাহলে এখন বলেন তো এখানে কি হবে? গেইনড হবে নাকি গেইন, নরমাল গেইন হবে নাকি ট্রু গেইন হবে আর শুড গেইন হবে? অনেক কিছু হইতে পারে। দেখেন আমি এতে লিখলাম অপশন শুড গেইন। 2 নাম্বার নরমালি গেইন, 3 নাম্বার টু গেইন, 4 নাম্বার গেইনড। কোনটা কারেক্ট আনসার? এ শুড এই গেইন। এই তো, এটাই তো হচ্ছে বিশেষ রুল। আমার মনে হচ্ছে এটা আনসারটা হয় এ হওয়া উচিত, নয় 3 হওয়া উচিত। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট রায়হান, না টু গেইন হয় না, রায়হান গেইনড ওয়েট এরকম মনে হচ্ছে। অথবা টু গেইন শুড গেইন দিলে তো কোনো প্রবলেমই নাই, রায়হান শুড গেইন ওয়েট, খুব সহজ কথা। রায়হানের ওজন বাড়ানো উচিত, কিন্তু না, সাজেস্ট যখন আমি একবার দিয়ে দিয়েছি তখন পরে তো আমি আর শুড ইউজ করার দরকার নাই, বাহুল্য হয়ে যাবে। একই জিনিস দুইবার হয়ে যাচ্ছে, একই সঙ্গে আমি সাজেস্ট বলছি আবার একই জনকে বলছি উচিত, তাহলে কি এটা বাহুল্য? একই জিনিসের দুইবার, এটাকে কি বলা হয়? রিডান্ডেন্সি বলা হয় ইংলিশে, রিডান্ডেন্সি। সুতরাং আমাকে এটা রিডান্ডেন্সি অ্যাভয়েড করার জন্য কি করতে হবে? নরমাল নরমাল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কি রায়হান গেইন ওয়েট। ক্লিয়ার? রায়হান ভাই ডাক্তার, এখানে তো রায়হান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? ও আচ্ছা গেইনস, সরি গেইনস, এই জন্য গেইনস হবে, কিন্তু মানে এই গেইনসটাও কিন্তু ভার্বের বেস ফর্ম। রায়হান গেইনস ওয়েট। না 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 না, ওয়েট 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 ওয়েট, আমার তো রুলস অনুযায়ী বেস ফর্ম, এখানে গেইনই হবে। রায়হান গেইন ওয়েট। যা ইচ্ছা তাই থাকুক ভাই। হ্যাঁ, যা ইচ্ছা তাই থাকুক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেও এটা গেইন হবে। ওয়াও, এটাই মজা, এটাই মজা। মানে পুরা বেস্ট ফর্ম। হুম, একদম বেস ফর্ম। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে যে এস বা ইএস যোগ হয়, এই রুলসটা এই ক্ষেত্রে প্রযোজ্য না, এই জন্যই তো এটা ডিফারেন্ট। মানে অ্যাকচুয়ালি মনে মনে একটা সুর আছে আর কি, সুরটা জাস্ট রিডান্ডেন্সি অ্যাভয়েড করার জন্য ইয়ে করে দিছি, উজ্জ্ব করে দিছি। দেখেন যদি সুর থাকতো তাহলে কি গেইনস হইতো? সুরের উপরে ভার্ব থাকলে কি কখনো এস বাই এস যোগ হয়? হয় না। না সুরের উপরে সবসময় ভার্বের বেস ফর্ম ইউজ হয়, এই জন্য এখানে সুরের উপরে এই গেইনটা ইউজ করেছি। মনে মনে সুরটা আছে, কিন্তু আমি সুরটাকে কি করেছি? বাদ দিয়ে দিয়েছি, এই আর কি। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট রায়হান গেইন ওয়েট, ব্যতিক্রম। আচ্ছা, আমরা পরের রুলসটাতে যাই। আমরা বুঝলাম রিকোয়েস্ট এবং সাজেশন দিয়ে আমরা এটা করলাম, এরকম ইনসিস্ট দিয়ে, তারপর অ্যাডভাইসড দিয়ে, তারপর নিডেড দিয়ে, এরকম দিয়ে আপনারা কয়েকটা সেন্টেন্স তৈরি করবেন। আচ্ছা, হোমওয়ার্ক তো আপনারা কেউ করেননি, গতকালকের হোমওয়ার্ক কি কেউ করেছেন? কেউ করেননি, আপনারা কেউ পড়াশোনা করছেন না, শুধু শুধু আমার কাছে টাইম ওয়েস্ট করছেন, কি লাভ হচ্ছে বলেন তো? হোমওয়ার্ক না করলে তো আপনাদের, যদি মুখস্থ না করেন, এই রুলস গুলো আমি লিখে দিচ্ছি ভালো কথা, কিন্তু বাসায় গিয়ে যদি আপনি প্র্যাকটিস না করেন লাভ আছে? ভুলে যাবেন তো। শুধু ভুলেই যাবেন না, ধরেন রুলস মুখস্থ আছে, কিন্তু পরীক্ষার হলে আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো, যদি নিজে থেকে আরো 2টা 3টা স্ট্রাকচার না বানান। আমি আপনাদেরকে 2টা 3টা স্ট্রাকচার প্রতিদিন নতুন নতুন বানিয়ে পড়াচ্ছি, এটা আমার লাভ হচ্ছে, আমার ডেভেলপ হচ্ছে। হয়তো একই জিনিস যখন আমি আরেকজনকে পড়াবো, তখন আমি অন্য একটা উদাহরণ বলবো,
এটা আমার ডেভেলপ হচ্ছে, আপনাদের কি লাভ হচ্ছে? আপনাদের তো লাভ হচ্ছে না, আপনারা খালি শুনে যাচ্ছেন। আপনাদের লাভ হবে তখনই যখনই এই রুলস এর আপনি অন্য যে ওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে আপনি একটা দুইটা করে সেন্টেন্স বানাবেন। তখন আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত? একমত, অবভিয়াস। তাহলে আপনারা কেন সময় দিচ্ছেন না? আধা ঘন্টা পড়েন না কেন? আমি একদিন পর পর ক্লাস নেই, আজকে ক্লাস দিচ্ছি রবিবার, আবার ক্লাস দিব মঙ্গলবার। আপনারা অবশ্যই মঙ্গলবারের আগে আজকে যে 4-5টা রুলস পড়াচ্ছি সেই সবগুলা রুলসের 2-3টা করে স্ট্রাকচার, 4টা করে স্ট্রাকচার, বেশি না তো মনে হয় 5-6টা রুলসই পড়াচ্ছি। প্রত্যেকটা রুলসের 5টা করে সেন্টেন্স মানে 25টা সেন্টেন্স বানিয়ে আনবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে ওকে। ওকে, আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে খুব সিরিয়াস থাকবো, মানে যারা হোমওয়ার্ক করবেন না আমি কিন্তু ক্লাসের মধ্যে মিউট করে দিব। রাগ উঠলে কিন্তু অ্যাবসেন্টও করে দিতে পারি, নাম কেটে দিতে পারি। আচ্ছা, গান গাইতে দিবেন? না এসব এসব খাতির চলবে না। গান গাওয়া অঙ্কের জন্য প্রযোজ্য, ইংলিশের জন্য প্রযোজ্য না। আচ্ছা, লাস্ট রুল আজকের 11 নম্বর রুলস। যদি ফিউচার এর একটি ঘটনার উপর ডিপেন্ড করে ফিউচারের একটি ঘটনার উপর নির্ভর করে অন্য একটি কার্য হয়, কার্য সম্পাদিত হয়, সম্পাদিত কথাটা মনে মনে বুঝে নেবেন, এবং এবং তারা ইফ আনলেস, আনলেস মানে কি? যদি না। আনটিল, আনটিল মানে কি? যতক্ষণ না। যতক্ষণ না। যতক্ষণ পর্যন্ত না। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল এল। আনলেস, ইফ যদি, ইফ অর্থ যদি, আনলেস মানে যদি না, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না। এরকম আরো কয়েকটা ওয়ার্ড বলেন তো। ইন কেস, ইন কেস, as soon as করা মাত্রই, as soon as, when, while, immediately, তারপর আর কি আছে এরকম? আফটার, বিফোর ইত্যাদি ইত্যাদি দিয়ে যদি সংযুক্ত থাকে, দেখেন যদি ফিউচারের একটি ঘটনার উপর নির্ভর করে অন্য আরেকটি কার্য সম্পাদিত হয় এবং সেই কার্যটা যদি এই ইফ, আনলেস, আনটিল, ইন কেস, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, হোয়াইল, ইমিডিয়েটলি, আফটার, বিফোর ইত্যাদি, এগুলা কি কনজাংশন না? কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তবে
একটা হচ্ছে ধরেন মনে করেন আমি বললাম যে আমি ব্যবসা করব যদি চাকরি না পাই, অথবা বললাম আমি যদি চাকরি না পাই তবে ব্যবসা করব। I will start a business if I don't get the job বা get a job। আমি যদি চাকরি না পাই, if I don't get a job, I will start a business। তাহলে বলেন তো কোনটা শর্তাধীন আর কোনটা স্বাধীন? যদি জব না পাই তাহলে এইটা হচ্ছে স্যার হচ্ছে সত্ত্বাধীন আর কি। যদি জব না পাই, শর্ত এটা, হ্যাঁ। যদি একটা শর্ত ঘটে তাহলে পরেরটা এমনি হবে। তার মানে যেটা যদির সাথে আছে বা যদি নার সাথে আছে সেটা কি হবে? সেটা হবে প্রেজেন্ট Present indefinite. ইনডেফিনিট টেন্স। আর একটা কি হবে? শর্তাধীনটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, আর স্বাধীনটা হবে কি? Future. প্রেজেন্ট Future ফিউচার। indefinite. তাহলে একটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট, কোনটা? একটি কোনটি? যেটি স্বাধীন, সরি, যেটি শর্তাধীন। এবং অপরটি কি? ফিউচার ইনডেফিনিট। কোনটা ফিউচার ইনডেফিনিট? যেটা স্বাধীন। ভাই এরকম তো মনে হয় একটা রুলস পড়ছিলাম, ওই যে কন্ডিশনাল ইফ থাকলে, ইফ কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল এরকম না রুলটা? আমরা কন্ডিশনাল এর জন্য আরেকটা আলাদা ক্লাসে করব, এটা কিন্তু নতুন টপিক। কন্ডিশনালের অনেকগুলো এবং মোডাল অক্সিলারি অনেকগুলো রুলস আছে, ওগুলো কিন্তু আলাদা ক্লাসে পড়তে হবে। অনেকটা মিলে যাবে, হ্যাঁ মিলে যাচ্ছে অনেকটা, কিন্তু এক্স্যাক্টলি সেটা এটা না। একটা এক্সাম্পল দেই, আই উইল স্টার্ট আ বিজনেস if I do not get the job। এই চাকরিটা আমি না পেলে কি করব? একটা ব্যবসা শুরু করব। সুন্দর না? এক্সাম্পলটা সুন্দর হয়েছে না? এটা কি বলেন তো? শর্তাধীন। এই জন্য কি প্রেজেন্ট ইনডেফিনিট। লেখেন এভাবে আন্ডারলাইন করে লেখেন কালার পেন দিয়ে। আপনারা কি কালার পেন নিয়ে বসেন? কে কে বসেছেন কালার পেন নিয়ে? মিউট করে বলেন তো হ্যাঁ। জি স্যার, আমি। তাসিন আপু? জি হাই আর কেউ? এই ক্লজটা কি? আরে এই বাক্যে ইফটা হচ্ছে কি আমার দাবার গুটি, ট্রাম্প কার্ড। এই ইফ এর জন্য এই সেন্টেন্স, ইফ, আনলেস, এগুলো হচ্ছে এই স্ট্রাকচারের, এই রুলস এর কিওয়ার্ড। তো ইফ এর আগেরটা কি? স্বাধীন। এই জন্য এটা কি? ফিউচার। ইনডেফিনিট। ওকে, কার কোনো প্রবলেম আছে বা কোনো প্রশ্ন আছে? নোপ। ওকে, তারপর আরো কিছু বলি। I will serve the nation when I
become a BCS officer. I will serve the nation. If বা when একই কথা, হ্যাঁ? When I become a BCS officer. ঠিক আছে, তাহলে এটা কি ফিউচার আর এটা কি স্যার এটা কেমন জানি হয়ে গেল না স্যার? বলেন বিসিএস কেমন? অফিসার হইলেই শুধুমাত্র দেশের সেবা করব, অন্য সময় না। না, আমি কি অনলি বলেছি? আই উইল সার্ভ দ্য নেশন অনলি হোয়েন, এমন কি বলেছি? অনলি হোয়েন আই বিকাম এ বিসিএস অফিসার, এটা কি বলেছি? শুধুমাত্র বিসিএস অফিসার হলেই আমি সেবা করব, এই বাক্যটা কি, এই মিনিং কি এটা দাঁড়াইলো? দাঁড়াইলো না তো। এই বাক্যের মিনিংটা দাঁড়াইলো বিসিএস অফিসার হলে আমি দেশকে সেবা করব। আনসারটা কি পেয়েছেন? বা আপনি জি স্যার, পেয়েছি স্যার। জি ভাইয়া। ফুলি স্যাটিসফাইড হয়েছেন না হাফ স্যাটিসফাইড হয়েছেন? এখন স্যার এখনো হাফ হাফ আছি স্যার, একটু বলেন, ফুললি হই না। ক্লিয়ার হওয়া দরকার আছে, আলোচনা করি তাহলে অন্যরাও ক্লিয়ার হবে। বলেন কি কি হওয়া উচিত ছিল এটা? দেশের সেবা তো স্যার সবাই চায় যে সবসময় করতে স্যার। হ্যাঁ, সবাই করে, দেশের সেবা তো সবাই করে। এখন আমি মনে করেন সবাই করলো, সবার করার আমি এগ্রি করেছি। এখন আমি যেটা লিখেছি, আই উইল সার্ভ দ্য নেশন when I become a BCS officer. এখানে কি হওয়া উচিত ছিল? যেহেতু প্রথম ক্লজটা ফিউচার টেন্সের, যে আমি দেশের সেবা করব, বাংলায় কি দেখেন তো দুইটাই ফিউচার টেন্স না? আমি দেশের সেবা করব যখন আমি বিসিএস ক্যাডার হব, তাই না? জি অথবা স্যার। যখন আমি জি বিসিএস ভাইয়া। ক্যাডার হব তখন আমি দেশের সেবা করব। দুইটার ক্ষেত্রে কি বো আছে, মানে কি দুইটাই কি ফিউচার ইনডেফিনিট টেন্স, তাই না? তো সেই হিসেবে যদি আমরা আক্ষরিক অনুবাদ করি বেঙ্গলি টু ইংলিশ, তাহলে কি হওয়া উচিত ছিল এটা? আই উইল সার্ভ দ্য নেশন হোয়েন আই উইল বিকাম এ বিসিএস অফিসার, এরকমই হওয়া উচিত ছিল না? এখানে মাঝখানে একটা উইল আসা উচিত ছিল না? এখানে একটা উইল আসা উচিত ছিল না? জি স্যার। এটাকে ব্লক করে কেটে দেন। কারণ কি, এটাই গ্রামারের নিয়ম, এটাই বিশেষত্ব, যে হোয়েন, ইফ, আনলেস, ইফ নট, আনটিল এসব দিয়ে যখন যুক্ত থাকবে তখন এই যেটা শর্তাধীন থাকবে সেটাকে নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই উইলটা কেটে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আপনি বললেন যে আমি বিসিএস ক্যাডার হলে দেশের সেবা করব না, এত কঠিন না, ইজি একটা বাক্য বলি, বলেন। তুমি মরে গেলে আমি কান্না করব, আর তুমি মরে গেলেই কেবল কেবল শুধুমাত্র তুমি মরে গেলেই আমি কান্না করব, এই দুইটা ইংরেজি আপনি করেন, আপনাকে দিলাম দায়িত্ব। একটা হচ্ছে তুমি মরে গেলে আমি কান্না করব, তুমি মরে গেলে আমি কান্না করব। আই উইল ক্রাই cry when you will die. না, when you die স্যার। হ্যাঁ, এটা বাংলাটা কি? তুমি মারা গেলে আমি কান্না করব। আচ্ছা, আর শুধুমাত্র তুমি মারা গেলেই আমি কান্না করব, এটা ইংরেজি কি? I will cry if only you. অনলি ইফ, আগে অনলি যাবে পরে ইফ হবে, বা আগে অনলি পরে Only হোয়েন। if I die. অনলি হোয়েন ইউ ডাই, You die. আচ্ছা আচ্ছা, only when you. অনলি হোয়েন ইউ ডাই। জি আই স্যার। উইল ক্রাই অনলি হোয়েন ইউ ডাই। তাহলে আপনি যে প্রথমে বললেন যে শুধুমাত্র বিসিএস ক্যাডার হলেই আমি
দেশের সেবা করব, একটু অসামঞ্জস্যপূর্ণ মনে হলো। এখন সেই অসামঞ্জস্যতার সমাধান কি পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। এখন কি হাফ স্যাটিসফাইড না ফুল স্যাটিসফাইড? ফুল স্যাটিসফাইড স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ওয়ার্ড লিখি, ইন কেস দিয়ে করি। ইন কেস, আরেকটা উদাহরণ বের করি। লেখেন ইন কেস কি? I will carry an umbrella. If it rains, আমরা if দিয়ে ইউজ করতে পারতাম। নতুন একটা এক্সাম্পল শিখি, আমরা if ইউজ না করে ইন কেস শিখি। ইন কেস, যদি বা যে ক্ষেত্রে, যে ঘটনায়, ইন কেস ইট কি, ইট উইল রেইন, তাই না? যদি বৃষ্টি হয় আর কি, আমি একটা ছাতা নিয়ে বেরোবো, যদি বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয়। ইট In রেইনস case- হবে কি ভাইয়া? কে বলেছেন? আমি নাজিফা। হ্যাঁ, এটা আমি এটা আমার এটাই। ভাইয়ের আইডি দিয়ে ঢুকছি তো, মানে এই জন্য আচ্ছা, নামটা অসুবিধা একটু নেই। চেঞ্জ দেখাচ্ছে। অর্থাৎ এই বাক্যের আমাদের এই গ্রামারের রুলসটাই ছিল এটা, যে দুইটা শর্তাধীন বাক্য যদি মাঝখানে ইন কেস, ইফ, হোয়েন এইসব দিয়ে যুক্ত থাকে, তাহলে এই হোয়েনের পরের সব বাক্যটা যেটা শর্তাধীন, সেটা হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে এই যে ইন উইল রেন লিখেছি, এটা কি ভুল লিখেছি, তাহলে এটা কি হবে? এটা কি হওয়া উচিত ছিল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখলে বৃষ্টি হওয়াকে কিভাবে লেখা হয়? ইট রেইনস। ইফ ইট রেইনস বা ইন কেস ইট রেইনস। কার কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? নোপ। তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বস হয়ে গেলাম, কিন্তু একদম জাহাজ হয়ে গেলাম। আজকে অনেকদিন পর একদম সঠিক সময়ে মানে ক্লাস শেষ করতে পেরেছি আর কি। একটু 1 মিনিট আমি দেখি আরো কোনো স্পেশাল রুল যেটা ইম্পর্টেন্ট, অন্য একটা বই দেখি যেটা বলা একটু জরুরি কিনা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে বাদ পড়েছে, যেটা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইয়ে নাই। এটা একদম না বললেই নয়। এটাকে আমি বলেছিলাম যে অনেক সময় ইচ্ছা প্রশ্ন বোঝাতে আই থাকলেও, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, নরমালি আই এর পরে ওয়াজ হয়, কিন্তু ইচ্ছা প্রশ্ন বোঝাতে আই এর পরে ওয়্যার হয়। আই উইশ আই ওয়্যার এ কিং, এটা কি বলেছি? হ্যাঁ, এটা হয়েছে। না, জি আমি স্যার, বলেছিলাম বলেছিলেন স্যার। এটা হয়েছে কোন কোন শর্তে হয়েছিল? স্যার এটা হয়েছিল যে, ডিটেলস বলেন নাই, বলছেন অনেক শর্টলি বলেছেন। বলেছিলাম ডিটেলসই বলেছিলাম, কোনটা জানো? সেটা হচ্ছে যে হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ কিং, তাই না? হি টক্স হ্যাঁ, অ্যাজ ইফ হি নো এভরিথিং, এটা বলেছি। যে অ্যাজ ইফ দিয়ে যখন হবে, মানে যখন প্রিটেন্ড ভান করবে, অ্যাজ ইফ দিয়ে যখন হবে, তখন কি সেটা প্রেজেন্ট টেন্স হলে, ঘটনাটা প্রেজেন্টে হইলেও ভার্বটা হবে পাস্ট টেন্সের। হি টক্স অ্যাজ ইফ হি ইজ এ কিং না হয়ে কি হবে? পাস্ট টেন্স, ওয়াজ এ কিং। ওয়ার। আবার ওয়াজ না হয়ে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার না হইলেও ওয়াজ না হয়ে কি হবে? সব ক্ষেত্রেই কি হবে? আর ওয়্যার এ কিং। আমি হইলেও ওয়্যার, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলো ওয়্যার, আর বহুবচন হলে তো ওয়্যার হবেই। সব ক্ষেত্রে ওয়্যার। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ কিং। আচ্ছা, এটা আমরা পড়াইছি, কিন্তু ইচ্ছা পোষণ ক্ষেত্রে এই ওয়্যারটা পড়াইছি কিনা? না ভাই, এটা পড়ানো হয়নি। আই উইশ আই ওয়ার এ বার্ড। হ্যাঁ, এটা করানো হয় নাই, এটা করানো হয় নাই। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। 1 মিনিট, আমার কলমটা কোথায়?
আচ্ছা, এটা আপনাদের এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বই এটা এই নিয়মটা দিল না, তো কেন বলেন তো? এটা তো আমি ছোটবেলা থেকেই, মানে আমি যখন ক্লাস 8 এ পড়ি তখনই তো এটা আমি আমাদের অ্যাডভান্স লার্নার্স বই ওইটা পড়েছি। তাহলে ভাই ইংলিশ এটা তো ভাই এটা একদম ভাই একদম কমন ভাই, এটা একদম যে কমন কোনো না, ইংলিশ, একদম কমন, এটা একদম যে বেসিক কোনো প্ল্যাটফর্ম ওভার, যে কোনো কিন্তু ইংলিশ ইংলিশ ফর কম্পিটিটিভ টিচারের এক্সাম কাছে বই এটা গেলে দিল না কেন? আপনাকে এই রুলস পড়াবে। আসসালামু আলাইকুম স্যার। সালাম, সমিতা আপু কেমন আছেন? এই তো স্যার আছি। আপনার কথা ওই যে বলেছিলাম, সবাইকে বলেছি যে আপনি খুব আপসেট আছেন, তার মধ্যেও যে আপনি এটলিস্ট জয়েন করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিয়েলি সরি, আমি আসলে সবাইকে একটু দুঃখ প্রকাশ করতে চাই যে আমি ক্লাস নিতে পারছি না রাইট নাও। আম্মার শরীরটা বেশ খারাপ। কালকে আম্মার সাথে ঘুমাইছেন। সো আমি আসলে রিয়েলি সরি, আসলে বাসার অবস্থাটা এত বাজে, এরকম পরিস্থিতিতে চিন্তা করিনি কখনো পড়তে হবে। মানে খালা ঠিক 2 সপ্তাহ আগে আসছিলেন বাসায়, আমার এখনো বিশ্বাস হয় না যে খালা নাই। আসছিলেন পরে আমি তাকে জড়ায় ধরছিলাম যে অনেকদিন পর বাসায় আসছে। আমার খালা খুব পরেজগার মানুষ ছিলেন। আমি আসলে বিশ্বাস করতে পারি না, এখন খোঁজ নেই, এই বাসার কতক্ষণ খোঁজ নেই, মানুষজনকে দেখি। আবার ওইদিকে আমার খালার ফ্যামিলি আছে, তার মেয়েটা ছোট, এসএসসি দিবে এবার, ওর খোঁজ নেই ওরা খাচ্ছে কিনা, ওদের করোনা, একজন আবার করোনা পজিটিভ, তার খোঁজ খবর নেই ওষুধ খায় কিনা। মা না থাকলে আসলে যতটুকু করা দরকার আমি বড় বোন হিসেবে ওটুকু করি। আসলে আমি এই জন্য পারতেছি না তাদেরকে ঠিক আছে টাইম। আপু, এটা আমরা বুঝতে পারতেছি। এটা আপনার অ্যাপোলোজাইজ করতে হবে না, আমরা কিন্তু বুঝতে পারতেছি। আর আমি না চিন্তা আমি জানি করতেছি আপনারা আসলে সবাই অনেক ওই ওই ছোট আপুটার কথা আমার আসলে চিন্তা করলে কিরকম লাগতেছে। ওই জাস্ট এখন মাত্র এসএসসি দিবে, সো এরকম একটা, তার জীবনে এরকম একটা মানে কষ্টের ঘটনা, এটা আসলে মানে আমি নিজেও মানে কল্পনা করলেও কিরকম লাগে জানো। দোয়া তো করবেন সব জন্য, সত্যি আপনি খুব মন শক্ত রাখবেন সেমন্তি আপু, আপনি আল্লাহ যেন তাকে positive, জান্নাতবাসী করেন। সেটাই আফসোস করবেন না, আসলে মানুষের জীবন মৃত্যু। আমার খালাও, আমার আপন খালাও, আর বড় স্যার খালাও। ক্লাস কেমন হচ্ছে? স্যার একটু একটু মেসেঞ্জারটা একটু চেক করেন, আচ্ছা দেখবো নে। কোন ক্লাস? এই একটু আমার চেক ক্লাস, করেন স্যার। আমার ক্লাস নাকি ইয়ার ক্লাস, মানে কোর্সের ক্লাস, ওই ফুল কোর্সের ক্লাস? আপনার এখনকার রেসপন্স, আমাদের এখনকার ক্লাসের 2টা ক্লাসেরই, আইসিটি ক্লাস, এই ক্লাস দুইটারই ফুল কোর্সের সম্পর্কে তো সবসময় ভালোই আসবে। এই 2টা আচ্ছা, ক্লাসের রেসপন্স কেমন লাগছে স্যার? এটা তো আমার বলার কিছু নাই, এটা তো ছাত্ররা বলবে, আমি বলবো কেন? আপনি না, তারা ছাত্রদের কি জিজ্ঞেস করেন। রেসপন্স করছে? না মানে তারা কিছু করে থাকে নাকি না না রেসপন্স না না না, করে? ক্লাসে ভালো রেসপন্স করছে। মেসেঞ্জার আমি দেখি মাশা নাই, মেসেঞ্জারে কি বলে দেখি নাই, চ্যাট গ্রুপ ক্লাসের মাঝখানে ঢুকি নাই, আপু, কিন্তু আমরা কোপাচ্ছি, সমস্যা নেই, আপনি টেনশন করেন আসলেই না। কোপ আছে। রায়হান ভাই তো কোপ দিবেই, মানে সে তো আছে। জার্মানি কি এখনো আছে রায়হান ভাই নাকি গেছে? এটা কেমন কথা বললেন? জার্মানি অলওয়েজ থাকবে, থ্যাংক জার্মানি ইউ। অলওয়েজ থাকবে। অলওয়েজ একদম, থাকবে সেটা জানি, ওয়ার্ল্ড কাপ থেকে কি বিদায় নিয়েছে? একদম জায়গা মতো কোপটা দিয়েছেন কিন্তু আপু। এটা এটা জায়গা মতো কোপ, ও মাই গড, আমি বুঝলাম না মানে আহ একটা মিস, মানে এত বাজে একটা, মানে কি বলবো, বাজে ভাবে হারিয়ে গেছি। আমরা ভালো খেলছি, আমরা এটা বলতে পারি, আমরা ভালো খেলছি, কিন্তু আমাদের লাক ফেভার করে নাই, এর জন্য আমরা হেরে গেছি। বাট আমরা ভালো খেলছি, এটা বলতে হবে। ও আমরা তো আচ্ছা, আমরা তো হারলে এরকম না পরে যে খারাপ হয় না, জার্মানি হয়, তাই না? আচ্ছা, আপনি সব এটা নিয়ে যাই হোক, আপনাকে ডিটেলস এ আমি স্যারের মেসেজ ক্লাসগুলো করে করেন আপনাকে সবাই, আমার অবস্থা মনে খারাপ হয় করবো। ভালোই হবে। ক্লাসগুলো করতে থাকেন, আশা রাখি। স্যার কি আপু আছেন? কামব্যাক করবেন কবে? হ্যাঁ স্যারকে আছি। সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার ইলেকট্রিসিটি চলে গেছে। জি স্যার। আচ্ছা, স্যার আমাদের মধ্যে কি নতুন কেউ আছেন? হ্যাঁ আমাদের মধ্যে ওই বিজ্ঞান ক্লাসে যে ভাইয়াটা, তিনি ইংলিশ ক্লাসটাও করছেন। ভাই একটু রেসপন্স করেন, আপনার পরিচয়টা দেন, মাশাআল্লাহ। জি ম্যাম, আমি আছি। নামটা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে ম্যাম না, আমাকে আপু বললেই হবে। জি আপু, আমার নাম হচ্ছে ওয়াঙ্গেও।
আমি হচ্ছে চকরিয়া কক্সবাজার থেকে। মাশাআল্লাহ। সবচেয়ে মজার কথা আম, হচ্ছে উনি আপনার জাতি ভাই, মানে উনি ইংলিশে অনার্স করেছেন। আমি আপনাকে কি শিখাবো বলেন? আমি কি শিখাবো আপনাকে? এটা তো একটা বিশাল বড় ঝামেলায় পড়ে গেলাম আমি। আচ্ছা ভাইয়া, কখনো কিছু ভুল হলে আমাকে ধরাই দিবেন সাথে সাথে, ঠিক না, আছে? ঝামেলা মজা না, হবে, আমি বলি। মজা হবে, যুদ্ধ হবে। আমরা চাই তো যুদ্ধ হোক, কন্ট্রাডিকশন হোক, মারামারি হোক, মজা হবে। আচ্ছা, তোমার আমি রেফারে রাখবো না, সমস্যা নাই রায়হান। তুই আমি তো মনে করি এটা, রেফারিগিরি করতে পারলে খুশি। না, আমি মনে করি এটা এটা আমাদের জন্য টেনশনের কোনো বিষয় হয় নাই, বরং এটা আমাদের জন্য ভালো হয়েছে, কারণ একদমই না। আমরা মাঝে মাঝে ভুল টুল করলে উনি আমাদেরকে ধরিয়ে দিবেন, বা দেখা যাবে একটা হ্যাঁ, এক্সাম্পল, কঠিন আসলে একটা ওয়ার্ডের এক্সাম্পল আমি খুঁজে পাচ্ছি না, দেখা যাবে উনি আমাকে একটু অ্যাসিস্ট করলেন। আর এক্স্যাক্টলি। বিষয়টা এমন না যে ভাইয়া আমরা কোথায় কিন্তু, পড়াশোনা করেছেন? জি আপু, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আপনি আহ, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পাশ করে আপনি আমার কাছে পড়তে আসছেন? সিরিয়াসলি? জি না, আমি পাস করি নাই, এখনো পরীক্ষা দিলাম মাত্র। আর ওই তো একই গ্রামারের কথা, সাথে যাহাই লাও তাহাই কদু। যে 6.5 বছর গেল, আমার গ্রামারের সাথে কোনো টাচ নাই, শুধু ওই আমি মনে হয় থিওরি স্যারকে বইগুলো একটু পড়তে। ইন্টারাপ্ট করে ফেলছি। স্যার আপনি একটু সেন্টেন্স কমপ্লিট করেন, আমি রিয়েলি সরি ইন্টারাপ্ট করে ফেললাম। না না, ইটস ওকে। কথা হচ্ছে এটাই যে আমরা আসলে, আমরা ওইরকম যে অ্যান্ড্রাগোজি প্যাডাগোজি যেটাকে বলে, যে ইনস্টিটিউশনাল ভাই, এডুকেশন। আমাদের কি পড়া শেষ না ভাই? ভাইয়া কি না না, শেষ ইএলটি তে না। পড়ছেন নাকি লিটারেচারে পড়ছেন? লিটারেচার। তবে ইএলটিও ছিল আমাদের ফোর্থ ইয়ারে, ফাইনাল ইয়ারে ছিল ইএলটি। আচ্ছা, আপনার কি লিখিত স্যারের পড়া কথা বলবেন শুনতে তো? পাচ্ছি না। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপুই। আচ্ছা, যেটা বলছিলাম যে আসলে আমরা আচ্ছা, মানে ইনস্টিটিউশনাল, জি স্যার কন্টিনিউ করেন। হ্যাঁ। আমরা ওরকম প্রথাগত ইনস্টিটিউশনাল এডুকেশনের না গিয়ে আমরা কিন্তু মানে মানে ডিসকাশন, বা কি বলে এটাকে, কম্প্রিহেন্সিভ বা কমিউনিকেটিভ এডুকেশন আমরা আছি, কমিউনিকেটিভ লার্নিং। আমরা এখানে কিন্তু কেউ কাউকে পড়াতে আসিনি, আমরা সবাই ডিসকাস করছি এবং আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে সবাই এগিয়ে যাচ্ছি, সবার ডেভেলপমেন্ট হচ্ছে, আপনাদের নলেজ শেয়ারে আমার অ্যানালাইসিস করতে। ডেভেলপমেন্ট হবে, অ্যানালাইসিস করছি, রাইট। সবাই সবাইকে অ্যাসিস্ট করছি, বিষয়টা এরকম একটা গ্রুপ স্টাডি বলতে পারেন আর কি। আর ওই যে সেমন্তি আপু যে কথাটা বললেন যে আপনি ইংলিশে অনার্স করেছেন, তারপরেও কেন পড়তে এসেছেন, ব্যাপারটা এটা না যে শুধু শিখতেই এসেছে, আমাদের কাছ থেকে উনি শিখতে এসেছে এরকম কিছু না, অনেক জিনিস থাকতে পারে যেটা উনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন, কিন্তু বিষয় হচ্ছে আমাদের কাছে পড়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি যে টাচে নাই, বাসায় বসে থাকলে পড়া হয় না, এই টাচে আনার জন্য, মানে লাইফটাকে ডিসিপ্লিন ওয়েতে আনার জন্য আমার একটা জায়গায় নিজেকে এঙ্গেজ করা দরকার। সম্ভবত এই কারণেই ওয়াং ভাই আমাদের সাথে জয়েন করেছেন, তাই না ওয়াং ভাই? এটা একটা ইম্পর্টেন্ট কারণ না? জি স্যার, জি স্যার। এটা একটা বিষয় আর কি। ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি কি ইএলটি তে পড়ছেন নাকি মানে এখন ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার? লিটারেচার। আচ্ছা আচ্ছা, এখনো মেজর নেন নাই না মাস্টার্স এ? জি না, মাস্টার্স হয়নি এখনো, মাত্র আমি ফাইনাল ইয়ার দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আশা রাখি আপনি আমাদেরকে হেল্প করবেন, যেটা স্যার বললেন কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর আই এম রিয়েলি হ্যাপি যে আরো একজন আছেন যে ইংলিশে মেজর করা, আমরা আরো ইজিলি আরো অনেক নতুন কিছু জানতে পারবো। স্যার আপনি কন্টিনিউ করেন, আমি এখন তাহলে যাই। আল্লাহ হাফেজ সবাই। আপনার সেন্টেন্সের আগের To be অংশটা or কি not to be, লিখেছিলেন? that is the question. সেন্টেন্সের আগের এটার সাথে অংশটা কি এই এই লিখেছিলেন? রিলেশন, এই কোটেশনের কোনো রিলেশনশিপ আছে রায়হান? আরে আপু, আপনাকে জাস্ট বুঝাইলাম, আপনি যেহেতু চলে যাচ্ছেন, আপনাকে বিদায় দিলাম এটা বলে। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, সেন্টেন্সের আগের অংশটা কি লিখেছিলেন যে ওই উড দ্যাট অথবা আই উইশ, উইশ দিয়ে যদি কখনো ইচ্ছা প্রকাশ করা হয় তাহলে সবসময় ভার্বের পাস্ট ফর্ম V2 হবে, এবং সাবজেক্ট 3P-N1, মানে 3P-N1 মানে হচ্ছে আমাদের একটা শর্টকাট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন মানে হচ্ছে নাম্বার, নাম্বার 1 মানে সিঙ্গুলার নাম্বার, 3P মানে থার্ড পারসন, আর এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি? অনলি আই, পৃথিবীতে আর কোনো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার নাই। আর 3P-N1 কারা কারা? যেমন হি, শি, রায়হান, রহিম, করিম, যদু, মধু, সকল নাম, এগুলা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা কি জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এটা একটা রুলস। আরেকটা হচ্ছে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওই যে বলেছিলাম একটু আগে যে ওয়াজ,
ওয়াজ এর ক্ষেত্রে সবসময় নরমালি সবসময় ওয়াজ হওয়ার কথা, অক্সিলারি ভার্ব। আই ওয়াজ সিঙ্গিং এ সং, হি ওয়াজ সিঙ্গিং এ সং, রায়হান ওয়াজ সিঙ্গিং এ সং, সবগুলোর ক্ষেত্রে কি ওয়াজ হয়েছে অক্সিলারি ভার্ব। কিন্তু এই রুলস অনুযায়ী এমন যদি হতো আমি পাখির মতো হতাম, এমন যদি হতো আমি পাখি হতাম, আই উইশ, এমন যদি হতো, আই উইশ মানে কি এমন যদি হতো, আই উইশ আমি একটি পাখি হতাম, আই ওয়াজ এ বার্ড। রায়হান বলল হি উইশ বা এরকম কিছু, হি ওয়াজ এ বার্ড। এই সকল ক্ষেত্রে উড দ্যাট রায়হান ওয়াজ এ বার্ড। যদি উড দ্যাট মানে কি যদি এমন হতো, উড দ্যাট যদি এমন হতো রায়হান ওয়াজ এ বিসিএস ক্যাডার, উড দ্যাট রায়হান ওয়াজ এ বিসিএস ক্যাডার। তাহলে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সব ক্ষেত্রেই কি হচ্ছে, ওয়াজ হওয়ার কথা, নর্মাল গ্রামারের রুলস অনুযায়ী ওয়াজ হওয়ার কথা। কিন্তু এইটাই হচ্ছে এই রুলস এর বিশেষ নিয়ম। কি লিখবো, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যাই থাকুক না কেন, সকল ক্ষেত্রে ওয়াজ এর পরিবর্তে ওয়্যার হবে। সেন্টেন্স দিলেই, এক্সাম্পল দিলে হয়ে যাবে। যেমন উদাহরণ দিই আমরা একটা, আই উইশ সবচেয়ে কমন সেন্টেন্স, এই রুলসের সবচেয়ে কমন উদাহরণ যেটা, আই উইশ আই ওয়্যার এ বার্ড, এমন যদি হতো আমি একটা পাখি হতাম। আচ্ছা, ওকে। উড দ্যাট যদি এমন হতো রায়হান নট ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু রায়হান, তারপরেও ওয়াজ না হয় ওয়্যার হচ্ছে, রায়হান ওয়্যার এ বিসিএস ক্যাডার। আপনারা কি বুঝতে পেরেছেন না কোনো কনফিউশন আছে? ক্লিয়ার। আচ্ছা, আমরা কি আরেকটা এক্সাম্পল, কেউ একজন বলেন আমাকে, এরকম আরেকটা এক্সাম্পল বলেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই যেখানে ওয়াজ ওয়্যার ছাড়া অন্য একটা মেইন ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, এরকম একটা দেখি। আই উইশ আই কুড ফ্লাই, এমন যদি হতো আমি উঠতে পারতাম, মানে আমার ওড়ার খুব শখ ছিল আর কি। আই উইশ আই কুড ফ্লাই। ভাইয়া উড হবে না উড হবে, উডই হবে নাকি? কুড কুড মানে ক্যান, মেইন ভার্বটা হচ্ছে ক্যান। ভাইয়া বুঝছি। আর এটা উড রেদার, যেটা উড উড দ্যাট, এটা আরেক জিনিস। এখানে উড হচ্ছে কি সেন্টেন্সের স্ট্রাকচারের উড, আর এখানে যে কুড যেটা সেটা হচ্ছে নরমাল ক্যান এর পাস্ট টেন্স কুড। এটাকে যদি আমরা এই কোডটাকে যদি উড দিয়ে করি তাহলে কেমন হয় দেখেন, এই একই সেন্টেন্স যদি এভাবে লিখি আমি, উড দ্যাট would that I could fly, ঠিক আছে। আচ্ছা, এবং দেখেন আরেকটা সহজ সেন্টেন্স দেখলে মনে হবে যে আপনার ভুল ভুল কিন্তু আসলে সঠিক। আই উইশ, আমরা কি করেছি, ওয়ার দিয়ে ওয়ার দিয়ে করেছি, ওয়াজ হবে না, সবসময় ওয়ার হবে। আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ বিসিএস ক্যাডার। কিন্তু এখন যদি বলি আই উইশ আই, একটা মেইন ভার্ব ইউজ করি, ধরেন আই উইশ আই গান গাইতাম, যদি এমন হতো আমি গান গাইতাম। আগে লিখেছিলাম কি গান গাইতে পারতাম, আই উইশ আই কুড সিং, আই উইশ আই কুড সিং আমি পারতাম গান গাইতে, আই উইশ আই কুড ফ্লাই আমি পারতাম উড়তে। কিন্তু এখন যদি আমি বলি এমন যদি হতো আমি সরাসরি উঠতাম, মানে পারতাম বলি নাই, উঠতে পারতাম বলি নাই, এমন যদি হইতো আমি উঠতাম, আই উইশ আই স্যাং ফার্স্ট টেন্স, এমন যদি হইতো আমি গান গাইতাম, এটাও কিন্তু কারেক্ট। নট সিং, সিং এর পাস্ট টেন্স স্যাং,
লিখে দেই V2 I of wish I went to London. so I wish I flew fly এর past tense কি flew না I wish I flew এমন যদি হতো আমি উঠতে পারতাম উঠতাম এই সবগুলোই কারেক্ট কার কোনো প্রশ্ন আছে ও ভাইয়া বুঝেছি। আচ্ছা অন্য কারো কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন নাই আচ্ছা আমরা আর কোনো ইয়ে দেখি আমরা আর কোনো স্ট্রাকচার দেখি যেটা ইম্পর্টেন্ট ছিল বাদ পড়লো কিনা ভাই অলরেডি 12টা আপ। নাই তাহলে বাদ দিই যেহেতু আমরা অনেক মোটামুটি অনেক আপার লেভেলে শিখেছি সুতরাং আমাদের হ্যাঁ ভাই, বলেন আমরা কি কোন লেভেলে আছি এই রাইট ফর্ম অফ ভার্বের কি প্রাইমারি লেভেলে আছি না মানে টারশিয়ারি লেভেলে আছি কোন লেভেলে আছি ভাই টার্সিয়ারি। মোটামুটি অনেকগুলা ডিপে আমরা ঢুকে গেছি কিন্তু আমরা প্র্যাকটিস করিনি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে এই রুলস গুলো কোনোটাই মনে থাকবে না কোনোটাই আমরা পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারবো না সো সবার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই এই জিনিসগুলো রুলস গুলো প্র্যাকটিস করবেন আর ওয়াং ভাই যেহেতু লেটে জয়েন করেছেন আপনি গত মাসের ক্লাসের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে ইংলিশ লেকচার নামে একটা ইয়ে আছে কি বলে এটাকে প্লে লিস্ট আছে আমার ইউটিউবে 5টা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের মধ্যে প্লে লিস্টটা আপনি দেখে নেবেন এবং প্লে লিস্টটা দেখার প্লে লিস্টে সবগুলো ভিডিও আছে কোনো কোনো ভিডিও যদি না থাকে তাহলে সেটা হয়তো আমার ইয়াতে আছে আমার ওই যে ফেসবুক গ্রুপে আছে দেখে নেবেন ভিডিওগুলো তাহলে আপনার জি, ওই আচ্ছা স্যার। ঘাটতিটা আছে সেটা পূরণ হয়ে যাবে তো ঠিক আছে আর কেউ কিছু বলবেন ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আমরা নেক্সট ক্লাসে পরশুদিন আমরা পড়বো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট কখন কেমন কেমন হলে ভার্ব কেমন কেমন হয় বা সাবজেক্ট চেঞ্জের সাথে ভার্বের রুলস ভার্ব কিভাবে চেঞ্জ হয়ে যায় এটা আমরা আগামী পরশুদিন দেখবো কেমন জি স্যার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া, রায়হান বলো তো আসসালামু খেলা আলাইকুম। কবে ওয়ালাইকুম সালাম রায়হান বলো কোপাকপির খেলা কবে আর ইউরো খেলা কবে রায়হান স্যার চলে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সবাই চলে যাই আল্লাহ হাফেজ